আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন, তারপর আমরা ক্লাস শুরু করব। ক্লিয়ার? মিনহাজ আল বন্না। জি, অসংখ্য ধন্যবাদ। বুঝতে পারছি সবাই শুনতে পাচ্ছেন। তাহলে সরকার ব্যবস্থার ক্লাস 2। ভাই, অনলাইনে ক্লাস আপনাদের কিন্তু একটা কথা বলে রাখি, আমি সব সময় বলি, বিশেষ করে সরকার পতনের পরে, যে আমাকে কোনো ট্যাগ দিবেন না। ট্যাগ বলতে বাঙালিরা কিন্তু এটা পারে, কিছু হইতেই এটার আওয়ামী লীগ, ওটা বিএনপি, ওটা জামাত। তো বিষয় হচ্ছে, আপনি শুধু বিবেক দিয়ে দেখেন আমি ক্লাসটা সুন্দর করে বোঝাচ্ছি কিনা। তো দল টল করে আমাদের লাভ নাই, আমাদের আসলে সর্বশেষ নিজের কষ্ট করে ইনকাম করে নিজেই খাইতে হয়। আমাদের দ্বারা জীবন বাড়তি ইনকাম করা সম্ভব না, চেষ্টামি করা সম্ভব না। আমাদের কোনো দল নাই, আমাদের দল একটাই, যে সরকার ক্ষমতা থাকবে ওইটাই সোজা হিসাব। আমরা প্রথম লেকচারে আপনাদের সরকারের 3টা বিভাগ লিখছিলাম। হ্যাঁ, আসি ভাই, আলহামদুলিল্লাহ। একটু বলবেন কি সরকারের 3টা বিভাগ কি কি? দেখি আপনাদের মনে আছে কিনা, সরকারের 3টা বিভাগ কি কি? মনে নাই কারো? হ্যাঁ, চাঁদনি হালদার। আইন, শাসন, বিচার। বিচার, শাসন, আইন। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। আমাদের আপুরা এই জায়গায় খুব অ্যাক্টিভ, আর ভাইয়েরা তারা অলস। ওই দিন আমরা শাসন পড়াইছিলাম, তাহলে আজকে আমরা আলোচনা করব আইন। এই যে দেখছেন, এখন কোসা দিছি, এখন অনেকে লিখতেছে ভাইয়েরা। তাহলে আমাদের আলোচনার প্রথম হচ্ছে আইন বিভাগ। মহিদুল ইসলাম জিকু। আইন বিভাগ। আইন বিভাগ আছে আমাদের সংবিধানের 65 থেকে 93। আমাদের পড়তে হবে আজকে যে বিষয়গুলো: 65, 70, 72, 74, 77, 81, 84, 87, 93। 1, 2, 3, 6, 9, এই 9টা আর্টিকেল যদি ইনশাল্লাহ পড়েন, আর্টিকেল থেকে কোশ্চেন আসলে কমন পড়ে যাবে। এই বিভাগের, আমাদের আইন বিভাগের সদস্য হচ্ছে 350। আইন বিভাগের এই 300 জন হচ্ছে নির্বাচিত, এই 50 জন হচ্ছে সংরক্ষিত নারী। এই হলো 350। আশা করি এই বিষয়টা জানেন। আমাকে একটু নারী এবং পুরুষ দেখেন, দেখেন কি বলতেছে, কত দুষ্ট। নারী পুরুষ সহ না, এই 300 জন সবার, সে নারী হোক, পুরুষ হোক, হিজড়া হোক, আর যাই হোক। কিন্তু এই কয়জন নারী, যদি এইখানে আমাদের মহিদুল ইসলাম জিকু যদি বলে যে ভাই আমার এখানে একটা আসন দেন, তাহলে কিন্তু তারে চিকিৎসা করতে হইব। তাহলে 300 জন হচ্ছে সবার, আর 50 জন হচ্ছে শুধু নারী। এখন এই আইন বিভাগের সভাপতি কে? আইন বিভাগের সহ সভাপতি, আইন বিভাগের নেতা,
সভাপতি হচ্ছে স্পিকার। জান্নাত স্পিকার বলছে, ধন্যবাদ। সবাই সব জানে, উদয় আমার ডাকে নিয়ে আসে। সহসভাপতি হচ্ছে ডেপুটি স্পিকার, আর নেতা থাকে যিনি প্রধানমন্ত্রী হয় তিনি। যেহেতু আমাদের বর্তমানে ফরমাল সরকার নাই, সে কারণে বর্তমানে আইন বিভাগটা নাই। আইন মন্ত্রণালয় আছে, তবে আইন বিভাগ নাই। কিন্তু আমরা এটা পড়ে রাখি, কারণ তো অবশ্যই আজ হোক কাল হোক নির্বাচন তো হবেই। দেখা যায় আপনাদের নির্বাচনের পরপরই এমন হইতে পারে যে নির্বাচন 6 মাসের মধ্যে হয়ে গেল, তারপর রিটার্ন দিবেন। তো এটা আমাদের জেনে রাখতে হবে, বর্তমানটা বুঝতে হলেও এটা জানতে হবে। তাহলে আমাদের আইন বিভাগের সভাপতি হচ্ছেন স্পিকার, সহসভাপতি আমরা বলি ডেপুটি স্পিকার, নেতা বলি প্রধানমন্ত্রী। আশা করি ক্লিয়ার। এখন এই 300 জন ব্যক্তি যে নির্বাচিত হয়, এই 300 জন ব্যক্তি কিভাবে নির্বাচিত হয়, কারা হয়, তাদের যোগ্যতা কি, এটা আমাদের একটু জানতে হবে। এই পর্যন্ত যে আমি আলোচনা করছি, এটা আপনাদের কাছে ক্লিয়ার কিনা একটু বলেন। মুছে বলতেছি কিন্তু। ওকে ওকে, আমার ভালো লাগে যে আপনারা অ্যাক্টিভ থাকেন, ইন্টারাকশন করেন। এমনিতেই অনলাইনে ক্লাস, কথাবার্তা না বললে বা লেখালেখি না করলে মনে হয় যে কি কোথায় জানি আছি। তো আপনি যদি এমপি হতে চান, 300 জন বা অথবা 50 জন, এই 350 জনের মধ্যে আপনি যদি কেউ কোনো একটা সদস্য হতে চান, তাহলে আপনার কি কি যোগ্যতা থাকা লাগবে। আগে পার্সোনালি বলি কি কি যোগ্যতা। এক, বাংলাদেশের নাগরিক। দুই, 25 বছর বয়স। এই হলো যোগ্যতা, বাংলাদেশের নাগরিক, 25 বছর বয়স। আরে জিজ্ঞেস করি সবাই ম্যাডাম, মহিদুল ইসলাম জিকুই একমাত্র আছে, নিয়ামুল ইসলাম, সাগর হোসেন যা পাওয়া গেছে। জিকু বলেন, এমপি হওয়ার যে যোগ্যতা দুইটা আপনার আছে কিনা। এক হচ্ছে বাংলাদেশের নাগরিক, বয়স হচ্ছে 25। হ্যাঁ, এখন অযোগ্যতা কি। যোগ্যতা দুইটা, অযোগ্যতা আছে 5টা। কি কি। এক, আপনি যদি পাগল হন, সংবিধানে বলা আছে অপ্রকৃতিস্থ। আপনি যদি পাগল হন বা অপ্রকৃতিস্থ হন, তাহলে আপনি এমপি হতে পারবেন না। দুই, আর্থিকভাবে দেউলিয়া। যদি আর্থিকভাবে দেউলিয়া হন, তাহলে আপনি এমপি হতে পারবেন না। তিন, যদি আপনি ফৌজদারি অপরাধ করেন, 2 বছরের বেশি জেল হয়, ওই জেল জীবন পার করতে হবে, করার পরে আরো 5 বছর অতিক্রম করতে হবে। 2 বছরের কম হলে কোনো সমস্যা নাই। চার, আপনি যদি যুদ্ধাপরাধ, মানবতা বিরোধী অপরাধ, গণহত্যার সাথে জড়িত থাকেন এবং আপনার যদি কোনো শাস্তি হয়, সেটা 1 দিনের জন্য হোক, 10 বছরের জন্যই হোক, আপনি আর কখনো নির্বাচন করতে পারবেন না। এই নিয়মটা 2015 সালে, 2011 সালে 15তম সংশোধনীর মাধ্যমে আওয়ামী লীগ সরকার করে গেছিল। তো এখানে একটু বলে রাখি, ভাইবাতে জিজ্ঞেস করতে পারে কোনো কারণে আমাদের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয়েছে, সেখানে আওয়ামী লীগ যেসব নেতাদের বিচার হবে, তারা যদি কেউ দণ্ডিত হয়, মামলা চলমান থাকলে সমস্যা নাই, যদি দণ্ডিত হয়ে যায়, তাহলে সেই ব্যক্তি আর কখনো নির্বাচন করতে পারবে না। আপাতত আইন সেরকমই আছে। সর্বশেষ হচ্ছে, রাষ্ট্র যদি আপনাকে বিশেষ নিষেধাজ্ঞা দেয়, রাষ্ট্র যদি আপনাকে বিশেষ নিষেধাজ্ঞা দেয়, তাহলে আপনি নির্বাচন করতে পারবেন না। এখন আমাকে বলবেন, আপনাদের মধ্যে এরকম কেউ আছেন অযোগ্যতায় ভুগতেছেন, আর্থিকভাবে দেউলিয়া, পাগল, যুদ্ধ অপরাধের জন্য দায়ী, গণহত্যার জন্য দায়ী? সবাই না করতেছে, সবাই
মুফতি আল্লামা ওয়াজগবি আলাইহিস সালাম। এখন শুনেন, বলছে আপনাকে বাংলাদেশের নাগরিক হইতে হবে। এখন যদি আপনার ডাবল নাগরিকত্ব থাকে, ডাবল নাগরিকত্ব থাকলে ফাহমি রহমান, তার মানে কোনো সমস্যা আছে বলছে। ডাবল নাগরিকত্ব থাকলেও আপনি নির্বাচন করতে পারবেন না, কারণ আপনাকে বলা হয়েছে বাংলাদেশের নাগরিক। এটা গেল। হ্যাঁ, ফাহিমাদ রহমান দেউলিয়া, বুঝছি আপনি কিসের দেউলিয়া। কেউ আছে মন দিয়ে দেউলিয়া হয়ে গেছে, কেউ আছে আর্থিক কারণে দেউলিয়া হয়েছে। আর্থিক কারণে দেউলিয়া হলে নির্বাচন করতে পারবেন না। এইবার যোগ্যতা দেখলাম, অযোগ্যতা দেখলাম, এটা সবার জন্যই প্রযোজ্য। 300টা আসনে নির্বাচন হবে। আমাদের দেশে দল আছে বিএনপি, দল আছে জামাত ইসলাম, দল আছে জাতীয় পার্টি, দল আছে আওয়ামী লীগ ও অন্যান্য। আমাদের আইন বিভাগের নির্বাচন আয়োজন করবে নির্বাচন কমিশন। একটু ভালোভাবে খেয়াল করবেন, আমার এই ক্লাসটা বুঝতে পারলে আগামী নির্বাচনটা আপনার কাছে একবার পরিষ্কার থাকবে। নির্বাচন কমিশন সে 2 মাস 3 মাস সময় নেবে, নিয়ে একটা শিডিউল তৈরি করবে। কোন দিন নির্বাচন হবে, তার আগে কোন দিন মনোনয়ন ফরম বিতরণ হবে, যাচাই বাছাই হবে। তার 2 দেশের নাগরিকত্ব থাকলে তো নির্বাচন করতে পারবে না, তাই না? হ্যাঁ, মিনহাজ আল বন্যা 2 দেশের নাগরিকত্ব থাকলে নির্বাচন করতে পারবে না, এটাই ঠিক। তো নির্বাচন কমিশন ঠিক করবে। আপনি হয়তো, ও বান্না, ভাই আমি ভুল করে আলছি, বন্যা বললিয়া, আপনি কেউ হয়তো বিএনপি থেকে নির্বাচন করতে যাচ্ছেন, নির্বাচন কমিশনে গিয়ে বলতেছেন ভাই ফরম দেন, আমি নির্বাচন করব বিএনপি থেকে। নির্বাচন কমিশনার জিজ্ঞেস করবে যে আপনি যে বিএনপি থেকে আসছেন তার অনুমতি কোথায়, কারণ আপনি যেখান থেকে আসছেন সেখান থেকে আরো 5 জন তো যাইতে পারে, কিন্তু ওইখান থেকে তো একজনকে দিবে বিএনপি। এখন বিএনপি জামাত যদি আওয়ামী লীগ নির্বাচনে যায়, নিষেধাজ্ঞা না পড়ে, সবাই আগে দলীয়ভাবে মনোনয়ন ফরম বিক্রি করবে। করার পরে তারা যে কোনো ব্যক্তিকে একটা আসন থেকে একজনকে ঠিক করবে, তাকে দলীয়ভাবে সার্টিফাইড করবে, করার পরে সে নির্বাচন কমিশন থেকে ফরম নিয়ে আসবে। এইভাবে সব দল তার মতো করে ফরম মনোনয়ন দিয়ে দিবে। আর যদি আপনি স্বতন্ত্রভাবে নির্বাচন করতে চান তাহলে করতে পারবেন, এই যোগ্যতাগুলো থাকলেই। শুধু বর্তমান যে নিয়মটা আছে, আপনি যে এলাকা থেকে নির্বাচন করবেন সেই এলাকার যত ভোটার আছে সকল ভোটারের 1% ভোটারের স্বাক্ষর আপনাকে নিয়ে যেতে হবে। 1% ভোটারের স্বাক্ষর যদি নিয়ে যান তাহলেই আপনাকে মনোনয়ন ফরম দিয়ে দিবে। এই হলো যোগ্যতা। তারপর নির্বাচন হবে। নির্বাচন হইলে যে দল 300 আসনের মধ্যে 151টা আসনে জয়লাভ করবে তারাই সরকার গঠন করবে। অর্থাৎ আইন বিভাগের মন্ত্রী পরিষদ যে অংশটা আছে, শাসন বিভাগের মন্ত্রী পরিষদ যে অংশটা আছে, তারাই গঠন করবে। ভাই আমি যতটুকু আলোচনা করছি ততটুকু আপনারা বুঝতে পারছেন কিনা? আপনারা ইচ্ছা করলে আউটমিট করে যে কেউ কথা বলতে পারেন। আমি চাই আপনাদের সাথে কথা বলে বলে ক্লাস নেই, যে কেউ কথা বলতে পারবেন। আউটমিট হয় না মানে কি? দেলোয়ার ভাইকে বলো যে আনমিট করার অপশনটা দেওয়ার জন্য, যারা ক্লাস করতেছে তারা যেন কথা বলতে পারে, আর আমার একটা চা দিন। ওকে, আমি আনমিট করার ব্যবস্থা করতেছি, অবশ্যই কথা বলতে পারবেন। তাহলে নির্বাচন হয়ে গেল।
এই যে আমাদের আইন বিভাগ, এটা তো জাস্ট একটা আইন বিভাগ বলতে একটা আপেক্ষিক বিষয়। আইন বিভাগ বলতে আমরা সাধারণত সরকার একটা পার্ট বুঝি। এইখানে কারা কারা কাজ করে এটা আমরা দেখলাম। এখন তারা কোথায় অফিস করে, মানে তাদের মূল কার্যালয়টা কোথায়? আইন বিভাগের কার্যালয় হচ্ছে জাতীয় সংসদ। এই সংসদ, এটাকে আমরা বলি আইন পরিষদ বা আইনসভা, যাই বলেন। এটা আছে আমাদের সংবিধানের 65 নং অনুচ্ছেদে। তাহলে আমাদের জাতীয় সংসদ থাকবে, সংসদে এমপিরা নির্বাচিত হবে। এটা কত নং অনুচ্ছেদে বলা আছে ভাই? 65। তাহলে আপনারা বলবেন আমাদের জাতীয় সংসদ সংবিধানের কত নং অনুচ্ছেদে আছে? 65। 65। টপা টপা বলার দরকার নাই, 65। ভাই আপনাদের সাথে একটু মজা করি, বিষয়টা আবার সিরিয়াসলি নিবেন না। এই নির্বাচনে জাস্ট ক্লাসটা বুঝার জন্য আমরা একটা নির্বাচনের নমুনা ফলাফল নেব। এটা কিন্তু চূড়ান্ত না, আপনারা কেউ আবার স্ক্রিনশট দিয়ে ফেসবুকে দিয়েন না, আপনাদের উপর আমার আস্থা আছে। বিএনপি এই নির্বাচনে কয়টা আসন পাবে বলতে আমরা জাস্ট একটা ক্লাসটা বোঝার জন্য এ করবো আর কি। দেখি বলেন। 150। 150। 150 না দেয় 151টা দেই। 150 দিলে ক্লাসটা একটু প্রবলেম হয়ে যাবে। জামাত 50। 50। এটা হলো জাস্ট একটা নমুনা আর কি, ক্লাসটা বোঝার জন্য। তাহলে হয়ে গেল 201টা। তাহলে আমাদের আসন আছে আর 99টা, কিন্তু জাতীয় পার্টি 5টা। 5টা। তাহলে আমাদের জি এখন স্যার। আছে কিন্তু 94টা। আওয়ামী লীগ 20টা। কয়টা? 20। 20টা। তাহলে আমাদের এখন আছে 74টা। তাহলে 74টা অন্যান্য। ঠিক আছে ভাই, আমরা ক্লাসটা বুঝি। তো এখন ওই যে 50টা যে সংরক্ষিত নারী আসন, এটা কিভাবে বন্টন করবেন? এটা তো মন্ত্রীদের নির্বাচিত ভোটে। এটা হ্যাঁ রেশিও অনুসারে করা হয় না স্যার? হ্যাঁ, আজকে আপনাদের যা শেখাবো। এই কি হলো, আমার ধারণা আপনাদের এইভাবে কেউ শেখায় নাই যে আসলে কিভাবে। তাহলে একটু গভীরভাবে খেয়াল করেন। প্রথম নিয়ম হইছে এইটা। বলেন ভাগফল কত আসবে? 60। হ্যাঁ, 6 না? না, বুঝেন কিভাবে 50টা নারী আসন ভাগ হয়। প্রথম নিয়ম এইটা, যে দল 6টা আসন পাবে সেই দলকে একটা নারী আসন দেওয়া হবে। তাহলে বলেন নারী আসন পাওয়ার জন্য আপনাকে সর্বনিম্ন কয়টা আসনে জয়লাভ করতে হবে আপনার দলকে? কয়টা? 5টা। 6টা। কয়টা আছে? 6টা, কিন্তু বোর্ডে দেখা যায় না কি 6? দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ, 6টা। যদি 6টার কম পান তাহলে আপনি কিন্তু আসন পাবেন না, বুঝেন কিন্তু। এখন অন্যান্য এখানে মনে করেন কেউ এই 6টায় পায় নাই, তাহলে কেউ পাবে না। অন্যান্য মনে করেন কেউ পাইছে 2টা, কেউ পাইছে 3টা, কেউ একটা, এভাবে। জাতীয় পার্টি দিচ্ছেন কিন্তু 5টা, তাহলে কি জাতীয় পার্টি পাবে? না। 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 এখন প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগের যে 20টা দিচ্ছেন, এইখানে তাহলে কয়টা দিবেন তারে নারী আসন? 3টে। 3টা। 18টা। তাহলে বাকি যে 2টা বেশি থাকে এটা কি করবেন? স্যার বাকি তো 6টা তো লাগবে তাই না? তো 2টা না, তো হ্যাঁ হ্যাঁ, আপনার কথা ঠিক আছে। এরপরে আরেকটা নিয়ম আছে, এই 300কে ভাগ করতে হবে 50, তখন 0.16 আসবে। এইবার নিয়ম হচ্ছে এইটা, আপনাদের ক্যালকুলেটর নেন, ক্যালকুলেটর যদি থাকে, অথবা আমারটা দিয়ে করি, আপনাদেরটা আছে কি? আপনারা কি ক্যালকুলেটর কেউ ইউজ করতে পারবেন এই মুহূর্তে? জি জি স্যার। স্যার। হ্যাঁ,
20 গুণ 0.16 দেখেন তো কত আসে? 3.2 স্যার। 3.2 হ্যাঁ, যদি 3.5 এর উপরে আসতো তাহলে এটাকে 4 বানায় ফেলতাম। যেহেতু 5 এর উপরে না, তাই এটা 3ই থাকবে। এটা আপনারা রিটেন পরীক্ষার সময় এভাবে খাতা উল্লেখ করে দিবেন, যিনি খাতা দেখবে হ্যাঁ নিজেও শিখবে। তাহলে আওয়ামী লীগ পাইতেছে 3টা, জাতীয় পার্টি তো পাবেই না। জামাত কয়টা পাইতেছে দেখেন তো? তার আগে বলেন 6 দিয়ে 50 ভাগ যায় কিনা? 8 হয় স্যার। 48 কয়টা 6 আসে? 48 স্যার। অবশ্যই তাহলে এভাবে আসে। কত আসে ভাই? 516 50 গুণ 0.16। 8 হয় স্যার। এখানে 8 চলে আসে সরাসরি। তাহলে আমাদের আসন হয়ে গেছে 8টা আর 3টা 11টা। তাহলে বাকি রয়েছে কয়টা ভাই? 39টা। যেহেতু আর কেউ পাবে না, তাই এটা দিতে হবে সরি, এটা দিতে হবে যে সর্বোচ্চ বেশি পাইছে তাকে। তাহলে বিএনপি কে দিতে হবে 39টা। তাহলে বিএনপি থেকে নারী আসন আসতেছে 39 জন, জামাত থেকে আসতেছে 8 জন, আওয়ামী লীগ থেকে আসতেছে 3 জন। স্যার এটা আরেকবার একটু দেন। কারণ স্যার দলীয় এর বাইরে কেউ সংরক্ষিত আসনে সিট পায় না, তাই না স্যার? না, বিষয় হচ্ছে ভাই, যে জয়টা আসন পাবে, প্রথম হচ্ছে যদি হিসাব মিলে যায়, ধরেন কেউ পাইছে 12টা আসন, তাহলে তার 2টা এমনিতে হিসাব মিলে গেছে। যদি কোনো কারণে হিসাব না মিলে, তাহলে যে জয়টা আসন পাইছে তা গুণ দিতে হবে 0.16 দিয়া। 0.16 দিয়ে গুণ দিলেই হিসাবটা মিলে যাবে। দশমিকের পরে যদি 5-এর কম থাকে, তাহলে ধরেন 3.33 আসছে, তাহলে 3টায় যদি চলে আসে 3.6, তাহলে তার দিতে হবে 4টা। এইভাবে সাধারণত হিসাবটা করা হয়। স্যার 5-এর তো উপরে এইবার গেলে তো দাম হ্যাঁ হ্যাঁ থাকে। বলেন বলেন। স্যার ওই যে 3.6 না, তো যদি হ্যাঁ, আমার এখানে 5 থাকতো তাহলে তার নিতে পারতাম না, যেহেতু 6 এর জন্য আমাকে একটা বেশি নিতে হচ্ছে, তাই তো? yes, yes। নারী আসন। তো এইবার আসন হয়ে গেল। এখন বিএনপি থেকে যে 19 জন নারী এমপি আসবে, তারা কোনো সুনির্দিষ্ট এলাকা না, যেখান থেকে মন চায় সেখান থেকে আসবে। এইবার দল কি করবে? আমরা 39 জন নারী এমপি নাম সুপারিশ করব। কে কে এমপি হতে চাও? সারা দেশ থেকে মনে করেন 1000 মানুষ এমপির নেত্রী ফরম নিল তাদের দল থেকে। সেখান থেকে যাচাই বাছাই করে 39 জনের নাম ঠিক করে সুন্দর করে নামটা পাঠিয়ে দিবে প্রধান নির্বাচন কমিশনের কাছে। প্রধান নির্বাচন কমিশনার 39 নাম সুন্দর করে তাদের ওয়েবসাইটে প্রকাশ করে দিবে, সাথে সাথে তারা এমপি হয়ে যাবে। এইভাবে হয়ে গেল নারী এমপি। এইভাবে বাকি সবাই একই সিস্টেমে হয়। তাহলে 300 জন হলো নির্বাচিত এমপি আর 50 জন হলো নারী নির্বাচিত এমপি। আমি কি ভাই নারী নির্বাচিত এমপি নারীরা কিভাবে আসে সংরক্ষিত 50 জন, এটা কি আমি আপনাদের বুঝাইতে পারছি ভাই? জি জি স্যার। স্যার। জি স্যার। তাহলে আমরা একটু আগাই। এখন এই যে আপনি সরকার গঠন করবেন, এবার এমপি হলেন, শপথ নেবেন, বলতে হবে এই যে 350 জন এমপি কার কাছে শপথ নেবে? রাষ্ট্রপতির কাছে। না, একটা বিষয় মনে রাখবেন, এমপিরা শপথ নেয় সবসময় স্পিকার। স্পিকারের কাছে। জি স্যার। তো বর্তমানে আমাদের স্পিকার পদত্যাগ করছে, ডেপুটি স্পিকার জেলখানায়। আসিফ নজরুল স্যার, অনলাইনে এত কিছু জিজ্ঞেস করেন না, এখানে আইনি অনেক ত্রুটি আছে।
মানে জটিলতা আছে, ব্যাখ্যা দিলে দেখা যায় যে আমি তখন স্যার পেছে আমার পড়ে যাবো। দরকার নেই। প্রশ্ন আছে আপনার কাছে, আমি একটু প্রশ্ন জি। করতে চাচ্ছিলাম যে 2015 সালে যে সংশোধন, যে নির্বাচনটা মানে মাননীয় শেখ হাসিনা যে করে গেছিল, মানে উনি ফ্যাসিবাদী নেত্রী, তো ওইটার প্রেক্ষিতে যে আমাদের যে এখন যে খালেদা জিয়া আছে, তো উনি কি করতে পারবে? আপনি একটা কথা বলছিলেন যে কোনো ইসে যদি মানে 10 বছরের জেলে সাজাপ্রাপ্ত হয়, তাহলে তার নাকি আর মানে ভোটাধিকার থাকে না বা 2 নির্বাচন বছরের বেশি। জি স্যার, তাহলে কি উনি কি পারবে? হ্যাঁ, যদি এখন বাতিল একটা হয় সুন্দর তখন কোশ্চেন করছেন। বেগম খালেদা জিয়া উনি সাজাপ্রাপ্ত ছিলেন, সেটা সত্য হোক মিথ্যা হোক, সাজাপ্রাপ্ত তো হয়ে গেছেন, আইনের দৃষ্টিতে সাজাপ্রাপ্ত। কত সুরে কত হাজার হাজার কোটি টাকা মেরে নিল, কিছু হয় না, এরকম 2 কোটি টাকার জন্য হেনস্থা করা, যাই হোক সেটা ভিন্ন বিষয়। এখন প্রশ্ন হচ্ছে ভাই, তার সকল মামলা সব কিছু কিন্তু বাতিল করা হয়েছে রাষ্ট্রপতির মাধ্যমে। আচ্ছা। আমি নির্বাচনের আইনটা পুরোপুরি পড়ছি, আমি কোথাও ওইটা উল্লেখ পাই নাই যে রাষ্ট্রপতি যদি ক্ষমা করে দেয় হুম। পরে কি আবার ওই যে 5 বছর অতিক্রম করা লাগে কিনা, এটা কোথাও লেখা নাই। তো আমার ধারণা যখন নির্বাচন হবে তখন যদি এরকম ইস্যুটা আসে তখন হয়তো সরকার পক্ষ এটা বিবেচনা করবে আসলে এখানে কি হবে। কিন্তু আমার এখন মনে পর্যন্ত হয় আইনটা আমি পড়ে শুনে আমি স্পষ্ট কিছু পাই নাই যে আমার মনে রাষ্ট্রপতি হয় স্যার ক্ষমা দিলে পরবর্তীতে 5 বছর অতিক্রম করা লাগবে কিনা। আমি কি আমার বুঝাতে মনে পারছি হয় ভাই? স্যার এখানে আমার দুইটা জানা বিষয় নাই। কাজ করতে পারে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মনে হয় স্যার এখানে দুইটা বিষয় কাজ করতে পারে। একটা হচ্ছে রাষ্ট্রপতি ক্ষমা করে দেওয়া, ক্ষমা করে দেওয়া তার মানে হচ্ছে দণ্ডিত অপরাধী, তাহলেই ক্ষমার বিষয় আসে। সেক্ষেত্রে হচ্ছে হ্যাঁ, কোশ্চেন অবশ্যই আসবে যে অবশ্যই। কি করা হবে। আর যদি মামলায় বাতিল করা হয় তখন আমার মনে হয় যে স্যার কনসিডার করা হবে যে সে আসলে দণ্ডিত না। হ্যাঁ, না এখানে তো মামলা বাতিল করার, মামলা বাতিল হয়েছে ওনার, ওনার তো একটা দুটো মামলা ছিল না, একটু একবার মামলা বাতিল হয়েছে। সালিশ আমি লিখবো। আবার সাজাও হয়ে গেছে বিষয়টা। যাক, এই হলো বিষয়, আমি জানি না পরবর্তীতে এটা কি সিদ্ধান্ত হবে। তো এখন স্পিকার নাই, আপাতত এটাও বলতে পারতেছি না যে শপথটা কে নেবে আগামী নির্বাচনে, এমপিরা কে শপথ পড়াবে। কারণ আপনি হয়তো বলতে পারেন ভাই স্পিকার তো নতুন সরকার এসে বানাবে, আরে ভাই যিনি স্পিকার হবে তাকেও তো এমপি হওয়া লাগে, আর যতক্ষণ এমপি শপথ না নেবে ততক্ষণ সে স্পিকার হবে কিভাবে? হুম। তাহলে নিয়ম হচ্ছে আগের সরকারের স্পিকারের শপথ পড়ায় দিয়ে যায়, তারপর বাকি এমপিরা মিলে তাদের মধ্য থেকে একজনকে স্পিকার বানায়। সম্ভবত স্পিকারের দায়িত্ব এখন ডক্টর আসিফ নজরুল স্যার, উনি ওনার হাতে, তাহলে উনি হয়তো শপথ পড়াবে। উনি যদি শপথ পড়ায় তাহলে আমাদের, সরি আমার ঠান্ডা লাগে, তো উনি যদি শপথ পড়ায় তাহলে আমাদের ওই যে নির্বাচনের ফলাফল অনুযায়ী সরকার গঠিত হবে বা এমপিরা যাবে সংসদে গেল। ধরেন নির্বাচনটা হয়েছে 2025 সালের 15ই জুন, তো আমাদের অধিবেশন বসাইতে হবে 2025 সালের 14ই জুলাইয়ের মধ্যে, অর্থাৎ 30 দিনের মধ্যে। ধরেন আমাদের অধিবেশন বসতেছে 10 জুলাই, 10 জুলাই, তাহলে 10 জুলাই যখন অধিবেশন বসবে তার আগে সকল এমপি শপথ নিয়ে নিতে হবে, সংসদে ঢোকার সাথে সাথে নতুন স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচন করে ফেলতে হবে। তো নতুন স্পিকার ডেপুটি স্পিকার নির্বাচন করতে গেলে সিস্টেম হচ্ছে যে কেউ প্রার্থী হইতে পারে। স্পিকার ডেপুটি স্পিকার হইতে হলে 100% তাকে এমপি হওয়া লাগবে, স্পিকার ডেপুটি স্পিকার হইতে হলে 100% তাকে এমপি হওয়া লাগবে। তো এমপিদের মধ্য থেকে একজন স্পিকার হবে। এখন বলবেন এমপি থেকে কে স্পিকার হইতে পারে? আচ্ছা, আপনাদের এত জিজ্ঞেস করে সময় নষ্ট করতে চান না, মনে করেন রুমিন ফারহানা, দলের উনি প্রধান যাকে নেতৃত্ব উনি স্পিকার দিতে হবে। বলবে সে আচ্ছা বলেন তো উনি যে স্পিকার হবে উনাকে মনোনয়ন কে দিছে? নেতা।
দলীয় প্রধান। অবশ্যই সংসদ নেতা বা তাদের যিনি প্রধানমন্ত্রী হবে উনি। জি স্যার। দলের সিদ্ধান্তের বাইরে কেউ কি এখানে স্পিকার পদে দাঁড়াইতে পারবে? না। না। তো বিএনপির আসন সংখ্যা ছিল 151। তাহলে বিএনপি রুমিন ফারহানা উনি কয়টা ভোট পাবে? একশো বলুন তো একান্ন। দেখি। স্পিকার কি কেন? নিজে দিতে পারে স্যার? ওনাকে তো কেউ না কেউ অপছন্দ করতে পারে। সবাই যে পছন্দ করবে বিষয়টা এরকম তো নাও হইতে পারে। স্যার বাংলাদেশের প্রেক্ষিতে তো দেখা যায় নেত্রী যাকে বলে তাকে সবাই ভোট দিতে হয়, বাধ্য। হ্যাঁ, এটা আপনারা দেখে আসছেন। আজকে জেনে রাখেন, আমাদের সংবিধানে 70 নং আর্টিকেল অনুযায়ী বলা আছে, আপনি যে প্রতীকে নির্বাচন করবেন সংসদে ওই দলের সিদ্ধান্তের বাইরে আপনি কখনো যাইতে পারবেন না। যদি রুমিন ফারহানাকে কেউ একজন ভোটদানে বিরত থাকে অথবা ভোট না দেয়, সাথে সাথে তার এমপি পদ বাতিল। আমাদের জাতীয় সংসদে এমপিরা এইভাবে বসে ভাই। এইখানে স্পিকার, এই যে এমপিরা বসে, স্পিকারের ডান পাশে বসে সরকার দলীয় এমপি, স্পিকারের বাম পাশে বসে বিরোধী দলীয় এমপিরা। তো আপনি কি করছেন? সরকার দলীয় এমপি হয়ে আপনার দলের সিদ্ধান্তের বাইরে ভোট দিছেন, তার মানে এই পাশে চলে গেছেন। তাহলে এটাকে আমরা সংক্ষেপে একটা নাম বলি, কি জানি নাম বলতে পারবেন কেউ? Floor crossing. ফ্লোর ক্রসিং। Crossing. এটা কত নং অনুচ্ছেদে আছে ভাই? ৭৭ নম্বর। 70। তাহলে সব সময় দলের সিদ্ধান্তের বাইরে যদি কেউ ভোট দেয় তাহলে সাথে সাথে তার এমপি পদ বাতিল। আমি কি ভাই এই ফ্লোর ক্রসিংটা আপনাদেরকে বোঝাইতে পারছি? জি স্যার। জি স্যার। তাহলে ভাই থেকে যে পাইছিল 50 জন, আওয়ামী লীগ থেকে দিছিলেন মনে হয় 20 জন, খেয়াল নাই। সবাই মিলে যদি সিদ্ধান্ত নেয় যে আমাদের মধ্য থেকে স্পিকার বানাবো, তাহলে তো সবাই মিলে আছে 149। সবাই মিলেও যদি হয় তাহলে কি তারা স্পিকার হবে? না। না। এই কারণে ভাই সংসদে স্পিকার পদে না কেউ দাঁড়ায় না। যে দল ক্ষমতায় থাকে তারা যখন কাউকে নমিনেশন দেয়, ধরে নেওয়া হয় তিনি স্পিকার হয়ে যাবে। এই কারণে সংসদ সচিবালয়ের সচিব বলবে যে আমাদের 10 জুলাই স্পিকার পদে নির্বাচন হওয়ার কথা, যেহেতু প্রার্থী পাওয়া গেছে একজন, তাই রুমিন ফারহানা উনি স্পিকার পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে ফেলছে। আমি সম্ভবত আগের ক্লাসে বলছিলাম যে আমাদের দেশে 2টা নির্বাচন হয়, একটা রাষ্ট্রপতি নির্বাচন আর একটা স্পিকার নির্বাচন। নির্বাচন হয়, আয়োজন হয়, সবকিছু হয়, কিন্তু ভোটাভুটি হয় না, কারণ তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে। একটা স্পিকার আর একটা কি জানি ভাই, রাষ্ট্রপতি। তাহলে ভাই আমাদের অধিবেশন জানি কয় তারিখ বসতেছে? সংসদে অধিবেশন 72 নং অনুচ্ছেদে আছে। আর 10 না, তারিখে। অধিবেশন কয় তারিখ বসতেছে লিখছিলাম? 10 জুলাই। 10 জুলাই। 10 জুলাই। তাহারুল ইসলাম, 10 জুলাই। এই সংসদের অধিবেশন ডাকবে কে? রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি। এটা কি ভাই রাষ্ট্রপতির ইচ্ছা না সংবিধানে লেখা আছে? সংবিধানে লেখা আছে এটা। কত নম্বর অনুচ্ছেদে বলেন? 72। 72। আচ্ছা, কে জানি কথা বলতেছেন এখানে, বুঝতেছি না। আপনি নামটা বলেন তো আপু। জান্নাত। হ্যাঁ, জান্নাত, আপনি বলবেন। আপনি যদি রাষ্ট্রপতি হইতেন কত নং অনুচ্ছেদ অনুযায়ী আমাদের সংসদ অধিবেশন রাখতেন? 72। তাহলে আমাদের আর্টিকেল গুলো কেমনে মনে রাখবেন? মুখস্থ করতে হবে স্যার। আন্দাজি মুখস্থ করলে আপনার মুখস্থ থাকবে? আপনার মনের মধ্যে কি শুধু পড়াশোনায়, আপনার মনের মধ্যে কত শয়তানি আছে আপনি জানেন? সকল শয়তানরা মিলে অবস্থান করতেছে, ওরা কি দিবে আপনার মনে থাকার জন্য? বুঝতে পারলে হচ্ছে এটা বেশি মনে থাকে। হ্যাঁ, গল্প বানাবেন নিজে নিজে যে আমি এমপি, জাতীয় সংসদের এমপি, আমি যদি আমার দলের সিদ্ধান্তে বাইরে চলে যাই এমপি পদ বাতিল হবে। এটা সংবিধানে কত নং অনুচ্ছেদে আছে? 70। আমি যে নির্বাচনে দাঁড়াইছি এখানে অধিবেশন বসবে, রাষ্ট্রপতি এই অধিবেশন ডাকা দেয়, আমি বিএনপি করি, সুপ্পু সাহেব ডেকে দিবে,
কত নং অনুচ্ছেদ অনুযায়ী? 72। এইভাবে পড়ার সময় টেবিলে বৈশা ডায়লগ বানাবেন, সংলাপ বানাবেন। আমি জাস্ট একটা উদাহরণ দিলাম আর কি, মজা করে। কিন্তু আপনি আপনার মতো করে ডায়লগ সংলাপ বানায়া এইভাবে দেখবেন পড়বেন, মানে কনভারসেশন করবেন নিজের সাথে নিজে, সেলফ কনভারসেশন করবেন, করে পড়বেন, দেখবেন সব মনে থাকবে। আর যদি এই যে জোর করে মনে রাখেন, এগুলো থাকে না রে ভাই। তাহলে আমাদের গেল এটা। এই যে স্পিকার, ডেপুটি স্পিকার আপনাদের নির্বাচন দেখালাম, এটা আছে 74 নং অনুচ্ছেদে। তাহলে বলেন রুমিম ফারহানা উনি স্পিকার হয়েছে কত নং অনুচ্ছেদ অনুযায়ী? 74। আর আমাদের জান্নাতকে ডেপুটি স্পিকার বানায় দিলাম কত নং অনুচ্ছেদে? 74। স্পিকারও 74, ডেপুটি ডেপুটি স্পিকার স্পিকারও 74। তাহলে জান্নাতকে আওয়ামী লীগ থেকে স্পিকার বানায় দিলাম। আমাকে পিটায় বের করে দিবে। তো যাই হোক, এটা কি স্যার পুরস্কার না এখন শাস্তি স্যার? এটা স্যার পুরস্কার না এখন শাস্তি বিষয় হচ্ছে স্যার? ভাই, আপনারা সরকারি কর্মচারী হবেন নাকি? সবাই দেখেন হাসতেছে, কিন্তু একবারও কেউ বলে না যে ভাই আমি তো সরকারি কর্মচারী হবো, আমি তো নির্বাচনই করতে পারবো না। সবারই কিন্তু ধান্দা এমপি হওয়ার। রিটায়ার্ড হওয়ার পরে তো স্যার সবাই করে নির্বাচন। সরকারি কর্মচারী কখনো নির্বাচন করতে পারে? সে তো কিছুই পারে না। সরকারি কর্মচারী সরকারের অধীনস্থ কর্মকর্তা কর্মচারীরা কখনো মানে নির্বাচন করতে পারে না, কারণ আমরা তো সরকারের উপরে কাজ করব। হ্যাঁ, তাহলে আমরা এখন হলো বিএনপি সংসদে ক্ষমতায় আসলে অধিবেশন। আপনাকে বলতে হবে বাংলাদেশ জিন্দাবাদ। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে আপনাকে বলতে হবে জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। আসলে আপনাকে বলতে হবে কি ইনকিলাব জিন্দাবাদ। তাহলে আপনার তো কোনো জিন্দাবাদই ঠিক নাই। আপনি সরকারি কর্মচারী, তাহলে রাজনীতি করবেন কেমনে? তার যখন যে আসবে তখন আমরা তার কর্মচারী তার হয়ে হ্যাঁ, যাবো। সেটাই। এই যে ভাই প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর মুরাল বানাইছে, 16 ডিসেম্বর বিজয় দিবস, জন্ম দিবস উদযাপন করছে, গিয়া ফুল দিছি। তো আমাদের ছবি আছে না এখানে? জি স্যার। তো ছবি থাকতে এখন কি আওয়ামী লীগ না স্যার। সরকারি কর্মচারী? কর্মচারী এই যে এখন জিয়র রহমান অথবা জামাত ইসলাম, এগুলো ভাই সরকারি কর্মচারীরা। আসলে এদের কোনো ইমান নাই, এরা হচ্ছে যে পেটের কারণে চাকরি করে। তো এরা মনে করেন গরিবের বউ, যেই ক্ষমতা আসে গরিব সবার ভাবি। সবার ভাবি, এটাই নিয়ম। স্যার ছোটবেলায় দেখতাম কি একবার শেখ হাসিনার মানে ছবি লাগানো, আবার দেখতাম খালেদা জিয়ার ছবি লাগানো। তো মাঝে মাঝে টিচারদের যা কোশ্চেন করতাম, কয়দিন আগে দেখলাম যে খালেদা জিয়া, আবার আজকে শেখ হাসিনার, কারণটা কি? তখন বুঝতাম না, যখন বড় হয়েছি তখন বুঝছি। হ্যাঁ, সেটাই। রাজনীতি। এই আসলে এই বিষয়টা এরকমই। সরকারি কর্মচারীরা আপনাদের কিন্তু আমি বলি রে ভাই, এই যে আমি 7.5 বছর ধরে চাকরি করি। তো আল্লাহর মতে আমার কলেজে বা কোথাও আপনাদের তো ক্লাস নিছি সরাসরি। তো ভাই গরিবের বউ ছোট করছি না রে ভাই। যে দেখেন শাহরুল ইসলাম, সে এটা একটা মানে আমাদের গ্রামগঞ্জের প্রচলিত কথা, গরিব তো ভাই আমিও। তাই আমার বউ কি আপনার বেহিসাবি ভাবি হয়ে গেল নাকি রে ভাই? তো বিষয় হচ্ছে অতিরিক্ত কিছু ভালো না। আপনি চাকরি করেন, মানুষ সবাই রাজনীতি করে, তো অতিরিক্ত কিছু ভালো না। সরকারি চাকরি করেন, চুপচাপ থাকেন। আপনি রাজনীতি করেন, এটা আপনার বউয়ের সাথে রাত্রে বলে গল্প করবেন যে সরকার এই করতে সে করতেছে। কিন্তু আপনি যখন চাকরি করেন, আপনি সবসময় আলহামদুলিল্লাহ। যে তাবলিগে দেখবেন, তাবলিগে দেখবেন লবণ, খাবারের লবণ বেশি হলেও আলহামদুলিল্লাহ, লবণ কম হলেও আলহামদুলিল্লাহ। তো সরকারি চাকরি হচ্ছে সবসময় আলহামদুলিল্লাহ, এটা হলো নিয়ম। তা আপনাদের আমি বড় ভাই হিসেবে পরামর্শ দিই, যে যে রাজনীতি দল করেন করেন, সমস্যা নাই। কিন্তু চাকরিতে ঢোকার সাথে সাথে একবারে নিরিবিলি হয়ে যাবেন। অতিরিক্ত কোনো কিছুই ভালো না। সাবধানে থাকবেন, টেকনিক্যালি কাজ করবেন। কারণ আমাদের দেশের রাজনীতির কোনো নিশ্চয়তা নাই। স্যার এখনো 5 করি তারিখ না, মানুষ মনে ভবিষ্যতেও করতো, করতে চাই না। হ্যাঁ 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 এখনো করি না, ভবিষ্যতেও করতে চাই না। হ্যাঁ, সেটাই। 5 তারিখে আগে আমরা একসময় মনে করতাম ওরে শেখ হাসিনা না মরলে কিছুই হবে না। আল্লাহর কি লীলা কেন, কখন যে কার কি হয়ে যায় কিচ্ছু বলা যায় না। তো যাই হোক,
আপনারা যে সরকারি চাকরি করবেন, জনগণের টাকায় চাকরি করবেন, আমি কিন্তু প্রথম ক্লাসে আপনাদের দেখাইছিলাম আপনারা হচ্ছে জনগণের চাকর, জনগণের কামলা। তো আপনারা যে চাকরি করবেন, আপনারা ঠিক মতো চাকরি যদি করেন, আপনারা যদি দায়িত্ব পালন না করেন, আপনাদেরকে শাস্তির আওতায় আনা উচিত কিনা? এই বলেন, আপনাদের যদি সরকারি চাকরি করেন, দায়িত্ব পালন না করেন, দুর্নীতি করেন, আপনাদেরকে শাস্তির আওতায় আনা উচিত কিনা? স্যার অবশ্যই করলে তো অবশ্যই, কারণ আমরা দেশ দেখো দেশের জন্য জান্নাত কি করছে। কথা বলে শোনা যায় না কিছু। আচ্ছা সবাই না, আমাদের ক্লাসের সাথে যারা যুক্ত থাকবেন এইখানে কথা বলেন। ওই যে অনেক সময় দেখা যায় আনমিট করে পরিবারের সদস্যের সাথে কথা বলেন, এটা যেন না হয়। তো এখন দেখেন ভাই, আমাদের জান্নাত কি করছে, সে বেশি না, সে বেশি খায় না, মাত্র 10 কোটি টাকা এক মাসে ঘুষ খাইছে। কয় কোটি ভাই? 10 কোটি। তো এখন প্রশ্ন হচ্ছে যে 10 কোটি টাকা ঘুষ খায় দুর্নীতি করছে, এবার মামলা হবে, মামলা টামলা হয়ে সেটা কবে হবে? কিন্তু অপরাধটা যে সে আগে করে বলছে, আমরা যদি অপরাধ করার পরে শাস্তির আওতায় না এনে অপরাধ যেন করতে না পারে, এই পরিবেশটা যদি তৈরি করে রাখি, তাহলে আরো বেশি ভালো না? জি স্যার। এই কারণে সরকারের যতগুলো মন্ত্রণালয় আছে, সকল মন্ত্রণালয়ের তারা কি করতেছে, ঠিক মতো কাজ করতেছে কিনা, এই মন্ত্রণালয়গুলোর কাজের তদারকির জন্য আমাদের একটা সংস্থা থাকবে বা একটা পদ ন্যায়পাল। থাকবে, সেটা হচ্ছে ন্যায়পাল। আপনারা স্ক্রিনে এ করেন না, ন্যায়পাল। তাহলে মন্ত্রণালয়ের অধীনে যত সরকারি কর্মচারী আছে তাদেরকে তদারকি করার জন্য আমাদের প্রতিষ্ঠানের অধীনে যে পদটা থাকবে সেই পদের নাম হচ্ছে কি ভাই? ন্যায়পাল। তাহলে ন্যায়পাল হচ্ছে আপনারা যারা সরকারি চাকরি করবেন, আপনাদের এই ঠিকমতো দায়িত্ব পালন করতেছেন কিনা, অফিসে আসতেছেন কিনা, জনগণকে সেবা দিচ্ছেন কিনা, তাদের সাথে সুন্দর ব্যবহার করতেছেন কিনা, তারা আপনার কাজে সন্তুষ্ট কিনা, সঠিক সময় প্রকল্পগুলো হচ্ছে কিনা, রাষ্ট্রের অপচয় করতেছেন কিনা, এই 150 টাকার বালিশ 3700 টাকাতে কিনতেছেন কিনা, এগুলো দেখাশোনা করার জন্য পদ থাকবে ন্যায়পাল। ন্যায়পাল কয়টা থাকবে জানি না, যেহেতু ন্যায়পাল পদ আমাদের দেশে তৈরি করা হয় নাই, তাই আমি ওইভাবে বলতে পারতেছি না। তবে পৃথিবীর অন্যান্য দেশে যে ন্যায়পাল আছে সেখানে কিন্তু একজন না, অনেক সংস্থায় অনেকজন ন্যায়পাল আছে। তাই আমাদের দেশে হয়তো ন্যায়পাল পদ অনেকগুলো তৈরি করার, যদি হয় তাহলে তৈরি হবে। এখন আপনারা বলেন, আপনারা এখানে যারা সংযুক্ত আছেন, আমি জানি না কয়জন আছেন, দেখতে পারতেছি না, আপনারা ন্যায়পাল চান কিনা? জি স্যার। জি স্যার। তাই মেসেঞ্জারে লেখেন না, দেখি। সাহারুল ইসলাম সাই একজনে লিখছে, হ্যাঁ, একজনে তো আইডি নামই লেখে নাই, সানজিদা সাই, মাহিদুল ইসলাম জিকো সাই, তাহমিনা আক্তার সাই। আচ্ছা আচ্ছা, আপনারা দেখে রাখেন, স্ক্রিনশট দিয়ে রাখেন। ভাই জান্নাত থেকে ছুটি নিয়ে আইছে, স্ক্রিনশট দিয়ে রাখেন। না শুধু চাকরিটা হোক না, 1 বছরের মধ্যেই দেখা যাবে যে তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন এক একজন। আরে ভাই, আপনাদের মতো সবাই যদি চাইতো, তাহলে দেশ স্বাধীন হয়ে গেছে 54-55 বছর, আজ পর্যন্ত ন্যায়পাল হয় নাই কেন? এই প্রশ্নের উত্তরটা দেন। স্যার, এই কারণেই হয়তো বাজারের দ্রব্যমূল্য কমতিছে না। এক জায়গায় মনে করেন একই সবজি এক জায়গায় 120, আরেক জায়গায় 160। আরেক জায়গায় 80। আপনাদের একটা কথা বলি, আপনারা এটা রেকর্ড করেন না, করেন না, শোনেন। যতই আপনারা আন্দোলন করেন, যতই জামাত ক্ষমতায় আসুক, যতই বিএনপি ক্ষমতায় আসুক, যত আওয়ামী লীগ আসুক, যেই আসুক, একটা কথা মনে রাখবেন, আমি নিজে, এটা আমার ব্যক্তিগত অভিমত, ভুল হইতে পারে, সরকারি কর্মচারীরা যতদিন ভালো না হবে এই দেশ কখনো ভালো হবে না। সরকারি কর্মচারীরাই চায় না দেশে ন্যায়পাল আসুক।
আমি স্যার জানি না সরকারি আপনারা কর্মচারীরা কোনোদিন হ্যাঁ, ভালো তারা হবে যদি না। এই নেপাল আসে তাহলে তাদের সেই সোর্সটা অফ হয়ে যাবে, এই কারণে চায় না। হ্যাঁ সেটাই, না হলে সংবিধানে তো 72 সাল থেকে এটা লেখা, এখন 77 নম্বর 2024, অনুচ্ছেদে লেখা। এত সংবিধানের এত কিছু পরিবর্তন হয়েছে, এত কিছু হয়েছে, নেপালটা কেন আসলো না আজ পর্যন্ত? তাহলে ধরে নেওয়া হয় কোনো একটা গ্রুপ চায় না এটা আসুক। কিসের নৈতিকতা সুশাসন? নৈতিকতা সুশাসন ভাই এটা হুদাই সরকার সিলেবাসে দিচ্ছে। নৈতিকতা থেকে সুশাসন, সুশাসন কোনো যায় নৈতিকতা একটা মন- আনসারই করা যায়। জি স্যার, মনুষ্যত্ব এবং নৈতিকতার অবক্ষয় এই কারণে হচ্ছে ন্যায়পালটা গড়ে ওঠে নাই। সরকারি কর্মচারী চায় না, যে আপনারা এখন যারা চাইতেছেন না চাকরিটা হোক, আপনি নিজেও চাবেন না, এটাই সত্য। তাহলে এভাবে স্যার ন্যায়পাল কত করা উচিত। অনুচ্ছেদে আছে ভাই? 77 নম্বর। 77-এ ন্যায়পাল আছে 77-এ। এখন ভাই আপনারা যে চাকরি করবেন, বেতন টেতন পাবেন, এগুলো সরকার কোথা থেকে দিবে? রাষ্ট্রীয় সরকারি কোষাগার কোষাগার থেকে, রাষ্ট্রীয় কোষাগার থেকে। আচ্ছা, রাষ্ট্রীয় কোষাগার টাকা কোথা থেকে পায়? জনগণের কাছ থেকে। জনগণের ভ্যাট ট্যাক্স জনগণের থেকে। কাছ থেকে নেয়। তো জান্নাত স্যার আরেকজন কথা বলতেছেন, আপনার নাম জানি কি ভাইয়া? স্যার আমি হুজাইফা। হুজাইফা। আপনাকে বলি, ধরেন আপনি আপনার হাজবেন্ডকে নিয়ে নিরিবিলি রেস্টুরেন্টে গেছেন খাইতে, তো খাওয়া দাওয়া করে বের হয়েছেন, দেখলেন খাবারের বিল 400, অর্থ বিল। আর রেস্টুরেন্টের মালিক বলতেছে যে আপনারা যে খাইছেন, জামাই নিয়ে আসছেন, খাইছেন, সুন্দর একটা সময় পার করছেন, এর জন্য ভ্যাট দিতে হবে 1600। তাহলে খাবারের বিল 400, ভ্যাট কত? 1600। দিবেন কিনা? 2000। দিবেন কিনা সেটা কোন? না স্যার, অবশ্যই দিব না। কেন দিব? দিতেন যদি বয়ফ্রেন্ড নিয়ে যাইতেন, এখন যেহেতু জামাই নিয়ে গেছেন তাই দিবেন না। তো বিষয় হচ্ছে ভাই, এই যে 1600 টাকা নিবে, আমাদের তো আসলে রাষ্ট্রকে ভ্যাট দিতেই হবে, এটা ঠিক আছে, কিন্তু 1600, খাবার হচ্ছে 400, ভ্যাট ধরছে 1600, এটা অযৌক্তিক। তাহলে আমরা রাষ্ট্রকে যদি বলি যে ভাই আপনি যৌক্তিক হারে নেন, আপনাকে আমাদের টাকা দেওয়া লাগবে, কারণ আপনি, আমরা না দিলে আপনি রাষ্ট্র চালাবেন কিভাবে? তো জি। যৌক্তিক হারে। এখন এই রাষ্ট্র প্রতি বছর কোন কোন খাত থেকে আয় করবে, এখন যদি রাষ্ট্র বলে আগামী 1 বছর আমরা মেট্রো রেল থেকে কোনো লাভ করব না, আমরা জনগণের কাছে কোনো টাকা নিব না, তাহলে বিনামূল্যে সবাই চলবে। তো এটা তো কোথাও উল্লেখ থাকা লাগবে। তাই রাষ্ট্র প্রতি বছর, বছরের শুরুতেই, বছর আমাদের আর্থিক দিক থেকে বছর শুরু হয় কিন্তু 1 জুলাই। এই 1 জুলাই সংসদে একটা বিল পাশ করতে হয়, বিলের মধ্যে উল্লেখ করতে হয় কোন কোন খাত থেকে রাষ্ট্র আয় করবে, কোন কোন খাত থেকে আয় করবে না। এটাকে বলে অর্থ বিল। তাহলে অর্থ বিল কত নং অনুচ্ছেদে আছে? 81। 81। ভাই আমি কি অর্থ বিলটা বুঝাইতে পারছি? জি স্যার। জি স্যার। একটা কথা মনে রাখবেন, আমাদের সংসদে যত আইন পাশ হয়, এই আইনগুলোতে রাষ্ট্রপতি সাইন করার জন্য সময় পায় প্রথমে 15 দিন। 15 দিন। 2টা বিল আছে যে বিলে রাষ্ট্রপতিকে সময় দেওয়া হয় 7 দিন, একটা অর্থ বিল আর একটা সংবিধান সংশোধনী। কয়দিন কয়দিন সময় পায় রাষ্ট্রপতি? 15 7 দিন। দিন। 7 দিন, 7 দিন। অর্থ ও বিল হ্যাঁ, এবং অর্থ বিল। সংশোধনীতে রাষ্ট্রপতি সময় পায় 7 দিন। তাহলে বলেন কোন বিল রাষ্ট্রপতি কখনো সংসদে ফেরত পাঠাতে পারে না? সংশোধনী বিল। অর্থ বিল। 2টা, সংশোধনী বিল আর অর্থ বিল। অর্থ বিল। এখন ইয়েস 81 142, ধন্যবাদ শাহরুল ইসলাম। এই তো আপনারা সংবিধান শিখে যাচ্ছেন। স্যার 15 তো দিন এখন কোথায় পায়? এখন প্রশ্ন হচ্ছে ভাই, এই যে আপনারা টাকা পয়সা রাষ্ট্রকে দিবেন, বা আপনারা এখানে অনেকে ট্যাক্স ক্যাডার হবেন, ট্যাক্স ক্যাডার হবেন, আপনারা যারা অনলাইনে আছেন সম্ভবত আপনাদের অনলাইনে একটা ক্যাডার ক্লাস নিব। আমি যদি অনলাইনে নিতে চাই না, কারণ আমার এগুলো অনেকে কপি করে ফেলে। কবে স্যার? এই দেশে কেউ ক্যাডার ক্লাস নিতে পারে না। স্যার কবে নেবেন? সবাই নিতে পারে, আমি না করব না, মানে যারা ক্যাডার ওরা নিতে পারে, কিন্তু আমাদের দেশে মসজিদের সভাপতি হয় দেখবেন যে সূরা ফাতিহা পড়তে পারে না।
ঠিক আমাদের দেশে ক্যাডার চয়েস ক্লাস নেয় যে জীবনে কোনোদিন ক্যাডার না এটার বা প্রবলেম পরীক্ষা হলে দেয়। এমনি এরকম জি স্যার এমনই বেশি। তো বিষয় হচ্ছে ওই যে ট্যাক্স ক্যাডার, এটা দিয়ে মাথায় আসলো আর কি। আমার ক্লাসে থাকবেন, আমি অনলাইনে নিতে চাই না, অফলাইনে নিতে চাই, তারপর আপনাদের অনলাইনে নেওয়ার চেষ্টা করব। আমি প্রত্যেকটা স্লাইডে ধরে ধরে আমি দেখাই দিব যে এই ক্যাডারে এইখানে কাজ, এই ক্যাডারে অফিস এইখানে, এই যে নিজ জেলায় পদায়ন নাই, উপজেলায় পদায়ন নাই, উপজেলায় হলে এইখানে অফিস, এই এততম গ্রেডে গেলে গাড়ি পাবেন, এইখানে প্রমোশন স্লো, এইখানে প্রমোশন ভালো, এগুলো সব বলবো। তারপর আপনি ক্যাডার চয়েস দিবেন। কিন্তু আপনাকে কে জানি বলে দিছে অ্যাডমিন ক্যাডার চয়েস দেন। আরে ভাই, অ্যাডমিন ক্যাডার চয়েস দিলেই আপনাকে বললে মানুষ দিতে হবে। আপনি কি এখানে তো কাজ নাও করতে পারেন, ভালো না লাগতে পারে। এই যে ট্যাক্স ক্যাডার, কাস্টমস ক্যাডার বা সরকারি প্রতিষ্ঠানে চাকরি করে টাকা আয় করবেন, এই টাকাটা রাখবেন কোথায় আপনারা? অবশ্যই ব্যাংক। ওই যে আমরা সাধারণত বলি রাষ্ট্রীয় কোষাগারে। তো রাষ্ট্রীয় কোষাগার বলতে আসলে দৃশ্যমান কিছু নাই। রাষ্ট্রীয় কোষাগার হচ্ছে আমাদের সোনালী ব্যাংকে রাষ্ট্রের একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, ওই অ্যাকাউন্টে আমাদের রাষ্ট্রের যত আয় ওইখানে পাঠিয়ে দিতে হয়, এটাকেই বলা হয় রাষ্ট্রীয় কোষাগার। এটা আছে আমাদের 84 নং অনুচ্ছেদে। আমাদের যেরকম ব্যাংক নম্বর আছে, হিসাব নম্বর, তাই সরকারের ঠিকই আছে। এটাকে বলে প্রজাতন্ত্রের হিসাব। ভাই, প্রজাতন্ত্রের হিসাব কত নং অনুচ্ছেদে আছে? 84। 84। তাহলে বলেন তো রাষ্ট্রীয় কোষাগার কত নং অনুচ্ছেদে আছে? 84। 84। এখন এই যে আপনারা অর্থ বিল দিয়ে খাত বের করলেন, 84 নং অনুচ্ছেদে সরকারের টাকা দিলেন। এখন এই টাকার একটা অংশ ব্যয় করবেন। এই অংশ ব্যয় করা হয় দুইটা ভাবে। একটা করা হয় রাষ্ট্রের উন্নয়নে, আর একটা করা হয় রাষ্ট্রের যে সকল প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠান পরিচালনার জন্য। যেমন হাসপাতাল, আপনি মনে করেন ডক্টর, তাহলে আপনার তো বেতন দিতে হয়। আবার আপনার হাসপাতালটা চালাইতে হইলে রাষ্ট্রে কিন্তু অনেক টাকা লাগে। পুরো হাসপাতালে কারেন্ট বিল আছে, পুরো হাসপাতালের ম্যানেজমেন্ট খরচ আছে, রোগীদের খাবার দাবারের ব্যবস্থা করা লাগে, তারপর হচ্ছে ওই যে জিনিসপত্র কিনতে হয়, বেড কিনতে হয়, তারপর হচ্ছে ঔষধ দিতে হয়, এগুলোকে বলে অনুন্নয়ন ব্যয়। আর হাসপাতালে 10 তলা একটা বিল্ডিং বানায় দিলেন, এটাকে বলে উন্নয়ন ব্যয়। এই যে আমরা রাষ্ট্রে টাকা ব্যয় করি আর আয় করি, আগামী বছর আমরা কয় টাকা ব্যয় করব আর কয় টাকা আয় করব, এটার একটা টার্গেট শুরু করতে হয়। একটা টার্গেট করতে হয়, করে আমাদের বছরটা শুরু করতে হয়। এটাকে বলে বার্ষিক আর্থিক বিবৃতি। আমাদের দেশে বাজেট বলে কোনো কথা নাই, আমাদের দেশে আছে সংবিধানে বার্ষিক আর্থিক বিবৃতি। এটা ভাই কত নং অনুচ্ছেদে আছে? 87। যদি ভাই বার্ষিক আর্থিক বিবৃতি না এসে যদি বলে সংবিধানে কত নং অনুচ্ছেদে বাজেট আছে? 87। এই তো আপনারা শিখে যাচ্ছেন। এখন প্রশ্ন হচ্ছে ভাই, এই মুহূর্তে কি আমাদের আইন বিভাগ কি আছে? জি স্যার আছে। দেখেন আরেকজন বলতেছে আছে। আইন বিভাগ নাই। আমি বুঝি না, আপনি বলে ভালো হয়। আইন বিভাগ কি আছে আমাদের দেশে? এখন 350 জন এমপি আছে? না না স্যার স্যার নাই। হ্যাঁ, আপনাদের মধ্যে কেউ থাকতে পারেন সাবেক, না সেটা স্যার, মানে নেই। করি না। সবাই না করতেছে, এখানে অনেকেই এখন না করতেছে। এমনও আছে যে আমাদের ওবায়দুল কাদের স্যারের সাথে ছবি তোলার জন্য সে স্বপ্ন দেখতেছিল যে স্যারের পাশে যদি একটা ছবি তুলতে পারতাম। যাই হোক, তো না, উনি আবার এই যে জান্নাত, তারপরে হুজাইফা, ওদের প্রতি ওনার একটা সফট কর্নার ছিল, এখানে বললাম আর কি। তো এই যে আমাদের তখন আইন তো বিভাগ দেখাই হইলো নাই, না, তাইলে সাবস্ক্রাইবার থাকবে কিভাবে? আইন কিন্তু বিভাগ যে আমাদের নাই ভাই। আমাদের রাষ্ট্রে স্যার, আইন বানায় কোন প্রতিষ্ঠান বলেন?
স্যার, আমি ছোটবেলায় একজন মন্ত্রীর কাছ থেকে মানে একটা গিফট পাইছিলাম, অনেক ছোট তখন, কলেজে পড়ি, ফার্স্ট ইয়ারে থাকতে, তখন স্কাউটের উপলক্ষে পাইছিলাম। ওই যে রাষ্ট্রপতি কি যেন ওনার নাম ছিল, আসাদুজ্জামান খান কামাল, ওনার কাছ থেকে নিছিলাম। তো যখন সাংবাদিক আমার ছবি তুলবে, তখন আমি ওনাদেরকে না করে দিয়েছিলাম আমার ছবিটা আপনারা তুইলেন না। বুঝছেন স্যার, আমার আহ, আগ্রহ নাই। আপনি আপনি কিন্তু একটা মিথ্যা কথা বলছেন। আপনি কলেজের ফার্স্ট ইয়ারে পড়েন, পুরস্কার পাইছেন, আপনি তখন অনেক ছোট ছিলেন। ছোটই, আমার বয়স তখন 17 বছর, 18 বছর হয় নাই। হ্যাঁ, যাই হোক, তো ঘটনা হচ্ছে আমাদের আইন বানা আইন বিভাগ, তো এখন আইন নাই, এই সংসদ নাই, এই পরিবেশটা বাদ দিলাম। স্বাভাবিকভাবে আমাদের যখন সরকার ছিল, তো দেখেন সংসদে অধিবেশন চলে, অধিবেশন চলতেছে, একটা অধিবেশন শেষ, আরেকটা অধিবেশন শুরু হবে। এই শুরু হওয়ার অধ্যাদেশ। মাঝখানে বিরতি কিন্তু 60 দিন। একটা বিষয় মনে রাখেন, হ্যাঁ, 60 দিন বিরতি নেওয়া যায়। তো ধরেন 10 জুলাই অধিবেশন শুরু করছিলেন, 5ই আগস্ট অধিবেশন শেষ করলেন। এখন 20 আগস্ট জরুরি একটা রাষ্ট্রে আইনের প্রয়োজন পড়ছে। এখন ভাই, এই অল্প দিনের মধ্যে কি একটা অধিবেশন ডাকা যায়, কাজকর্ম গোছানো যায়? কিন্তু ওই দিন আইন লাগবে, এখন কি করব? অধ্যাদেশ জারি। 5ই অগস্ট ইয়েস, তো 5ই অগস্ট হবে, কারণ এই যে 60 দিন মাস লাগবে। না, অধিবেশন তো ইচ্ছা করলে আপনি 3 মাস 4 মাসও চালাতে পারেন, আচ্ছা। কিন্তু গ্যাপটা আর কি বলতেছে, সর্বোচ্চ 60 দিন। হুম। তো বিষয় হচ্ছে ভাই, যে মন্ত্রণালয়ের আইনটা দরকার, ওই মন্ত্রণালয়ের আইনের খসড়া রেডি করে প্রধানমন্ত্রীর অনুমতি নিয়ে রাষ্ট্রপতির কাছে পাঠায় দিবে, রাষ্ট্রপতি স্বাক্ষর করে দিবে, এটাকে বলা হবে অধ্যাদেশ। অর্থাৎ যে আইনটা হওয়ার কথা ছিল সংসদে, সেম আইনটাই সংসদে না হইয়া রাষ্ট্রপতির মাধ্যমে চলে আসছে, এটাকে কি বলে ভাই? অধ্যাদেশ। তাহলে বলেন, অধ্যাদেশ। এখন যে আমাদের দেশে নতুন নতুন আইনের প্রয়োজন হইতেছে, এখন এই দেশে আইন আসতেছে কিভাবে? রাষ্ট্রপতির অধ্যাদেশ মাধ্যমে। জারি। অধ্যাদেশের মাধ্যমে। এবং দেশের দেখবেন, মাধ্যমে। এখন আপনারা কোনো আদেশ দেখেন কিনা আমি জানি না, লিখবেন পুরোটা পড়ে দেখবেন যে রেফারেন্স দিয়া, স্মারক মারক দিয়া লাস্টে লেখা থাকে রাষ্ট্রপতির অধ্যাদেশ। ভাই, আইন বিভাগটা আমি মোটামুটি কি বুঝাইতে পারছি আপনাদের? জি স্যার। তাহলে আমরা একটু বিচার বিভাগে যাই। তাহলে আমরা আলোচনা করব বিচার বিভাগ বিচার বিভাগ আছে আমাদের 94 থেকে 117। 117, আর আমরা এখানে আলোচনা করব 94, 95, 95, 100, 100, 102, 108, 114, 114, 117। 117। আশা করি আর্টিকেল তো প্রশ্ন আসলে কমন পড়ে যাবে। তো একটু বিচার বিভাগটা আপনাদের একটু স্ট্রাকচার দেখাই। আপনারা যদি খাতা রাখেন তাহলে ল্যান্ডস্কেপ করে নেবেন। ভাই, আমাদের বিচার বিভাগ কয় ভাগে বিভক্ত? 2 ভাগে বিভক্ত, একটা হচ্ছে উচ্চ আদালত আর নিম্ন আদালত। নিম্ন আদালত। একটু মনে রাখবেন, উচ্চ আদালত থাকে ঢাকা
আর নিম্ন আদালত থাকে প্রত্যেক জেলা শহরে। জি স্যার। তাহলে ভাই উচ্চ আদালত কোথায় আছে? ঢাকায়। ঢাকা ঢাকা সুপ্রিম কোর্ট শহরে। আর ঢাকা। নিম্ন আদালত প্রত্যেক জেলা শহরে। প্রত্যেক জেলা শহরে। উপজেলাও আছে, সেটা অত গভীরে না যায়। উচ্চ আদালত আবার দুই ভাগ। কি কি জানি ভাই? হাইকোর্ট আর আপিল আপিল বিভাগ। আপিল বিভাগ। হাইকোর্ট বিভাগ আর হচ্ছে আপিল বিভাগ। আমার জায়গা নাই তো, তাই আমি সংক্ষেপে লিখতেছি। নিম্ন আদালতের ধরন আবার দুইটা। আমি কিন্তু হাইকোর্ট ধরন বিভাগ আর বলতেছি। আপিল বিভাগ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিম্ন আদালতের ধরন দুইটা। কি কি জানি ভাই, বলেন তো দেখি। ফৌজদারি আর দেওয়ানি। দেওয়ানি। এখন আপনারা কি বলতে পারবেন ফৌজদারি আদালত কোনটা, দেওয়ানি আদালত কোনটা? স্যার ক্রিমিনাল কোড গুলো ফৌজদারি আর হ্যাঁ, সিভিল কোড গুলো দেওয়ানি। হচ্ছে একটু ওই যে বলতে পারবেন কি 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 ধরনের মামলা, ক্রিমিনাল কি ধরনের মামলাগুলো? স্যার মনে রাখবেন, খুন, যে অপরাধ করলে, অপহরণ, যে মামলা করলে শাস্তি হয় সেটা হচ্ছে ফৌজদারি। আর যে মামলা শাস্তি হয় না, শুধু নিষ্পত্তি হয়, বিরোধ নিষ্পত্তি হয়, এটাকে দেওয়ানি। কেউ কেউ উদাহরণ দিতে পারবেন দেওয়ানি একটা মামলা? জমি জায়গা। জমির জমি জায়গা মালিকানা। জায়গা হ্যাঁ, সংক্রান্ত। না স্যার, শিশু কিশোররা যে সমস্ত অপরাধ করে সে সমস্ত অপরাধ হচ্ছে দেওয়ানি, মানে হ্যাঁ। ওদের ছাড় পাওয়া যায় না। আচ্ছা, আপনার নাম জানি কি আপু? হুজাইফা। হুজাইফা। উদাহরণ দিচ্ছি কিন্তু। তো আমাদের হুজাইফা আপু আর আমাদের ভাইয়া, তাদের দুইজনের ভালোবাসার ফসল পৃথিবীতে আসছে। যে কোনো কারণে ওই যে ফসলের সাথে ভাইয়ার চেহারার কোনো মিল নাই, তো ভাইয়া এবার মন খারাপ করছে। এখন প্রশ্ন হচ্ছে, বাচ্চা তুমি কার? বুঝলেন কিন্তু বিষয়টা, আমি একটু মজা করতেছি আর কি। বলেন এটা কোন আদালতে নিষ্পত্তি হবে? স্যার দেওয়ানি। দেওয়ানি। বিরোধ লাগছে, বিরোধ লাগছে, বাচ্চা কার? হুম। এই যে সন্দেহ করছে, কিন্তু এবার প্রমাণ হলো বাচ্চা তার, এই কারণে কি তার 20 বছরের জেল হয়ে যাবে? না না। 20 বছরের জেল হইলে হুজাইফা আপু কি মাইনে নিবে? সে হয়তো বাড়িতে আলাদা শাস্তি দিতে পারে, কেন সন্দেহ করছিল সেটা ভিন্ন বিষয়, কিন্তু আদালত বিষয়টা শুধু নিষ্পত্তি করে দিবে। তাহলে শুধু কি জমি জমা দেওয়ানিতে, না আরো বিরোধ আছে? আরো অনেক আরো বিরোধ। বিরোধ আছে। তাহলে যত ধরনের বিরোধ আছে সকল বিরোধ নিষ্পত্তি হয় দেওয়ানি আদালতে। আর যদি হুজাইফা সে যদি তার হাজবেন্ডকে মনে করেন বুকের উপরে দাঁড়াইয়া আস্তে করে গলায় একটা চাপ দিয়ে মারে ফেলে, তখন হয়ে যাবে কি ফৌজদারি। এবার কি বুঝতে পারছেন তখন ভাই? হবে শাস্তি বা ক্রিমিনাল। হ্যাঁ, হুজাইফা দেওয়ানি আদালত। তখন ক্রিমিনাল হয়ে যাবে, মৃত্যুদণ্ড। Yes, নিঃসন্দেহে জামাই মারা ডাকাত। একটু এই পাশে লিখবেন, জেলা জজ এইভাবে। আদালত। ইয়েস, আরে জেলা জজ আদালত। হুম। এখানে যিনি প্রধান বিচারক, ম্যাজিস্ট্রেট। হ্যাঁ আন্দাজে বলতেছে, খালি জেলা শিখছে জজ। ম্যাজিস্ট্রেট। হ্যাঁ, নিজেরা ম্যাজিস্ট্রেট হইবে তো এই কারণে ওইটাই শুধু ভাবে, জেলা জজ।
এখানে একটু দুইটা ভাগ রাখেন। আগে লিখে রাখেন, পরে আমি বুঝাচ্ছি। এটা কি লিখছেন? চিফ তাহলে এটা হচ্ছে জুডিশিয়াল জেলা জজ আদালত, নিচে লিখছি জেলা জজ, আর এটা হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। বন্ধ করে দিও। এই ভাই, তাহলে বিষয় হচ্ছে দেওয়ানি আদালতে প্রধান বিচারকের নাম হচ্ছে জেলা জজ, ফৌজদারি আদালতের প্রধান বিচারকের নাম হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। বুঝলেন? কিন্তু ভাই, দেওয়ানি আদালতের নামটা জানি কি? যত দ্বন্দ্ব আছে তাদের জন্য। না না, দেওয়ানি আদালতের নামটা কি? দায়রা জজ। সিভিল কোর্ট। এই, ওই যে লিখছি তো, জেলা জজ আদালত। জেলা হ্যাঁ, জজ সিভিল আদালত। সিভিল কোর্ট, ঠিক আছে। আর ফৌজদারি আদালতের নাম কি? চিফ ক্রিমিনাল জুডিশিয়াল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। ম্যাজিস্ট্রেট। আপনারা কি জেলা শহরে এই আদালত গুলো দেখছেন? না স্যার। দেখলে গুড, না দেখলে ভেরি গুড। জেলা জজ উনি কিন্তু গ্রেড 1 এর একজন সরকারি কর্মচারী, আর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তিনি কিন্তু গ্রেড তৃতীয় 3 এর grade। কর্মচারী। তো এখন বলতে হবে, তাহলে এই জেলার মধ্যে সবচেয়ে বড় বিচারকটা কে? জেলা জজ আদালত। জেলা জজ। জেলা জজ আদালত না, জেলা জজ উনি হচ্ছে সবচেয়ে বড় বিচারক। এখন আপনাদের একটু বলি, একটু গভীরভাবে একটু সবাই খেয়াল করবেন যারা এঙ্গেজড আছেন। ধরেন আমাদের জান্নাত নীল খেতে সে 2 কেজি গাঞ্জা নিয়ে ধরা পড়ছে। আর আমি গাঁজা চিনি না। ওই যে সিনেমা দেখে তো ধরা পড়ছেন, চিনলে তো ধরা পড়ছেন না। স্যার ভাইদের নিয়ে কিছু বলেন। ভাইয়েরা তো অ্যাক্টিভ না কেউ, ভাই, একজন একটু একটু অ্যাক্টিভ ছিল, সেও এখন নীরব হয়ে গেছে। স্যার রুমের ভিতর স্যার, তো আছি স্যার। কথা হ্যাঁ 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 হ্যাঁ, না এখন তো গাঁজা ব্যবসা বাইরে কমই করে, অন্যরাই বেশি করে। আচ্ছা, যাই হোক, আমার এই মেসেঞ্জার কই জানি গেল আল্লাহ জানে। তো আচ্ছা, উদাহরণ দেওয়া শুরু করে দিচ্ছি, তাহলে করে দিই। তো জান্নাত 2 কেজি গাঞ্জা নিয়ে ধরা পড়ছে, কথার কথা আইনে আছে। হ্যাঁ, এই যে এবার পাব। হ্যাঁ, শরফুল ইসলাম আছে, যে 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 ইয়ে ক্রিমিনাল বানাই দিলেন। মাহিদুল ইসলাম জিকু। জিকু ভাই আছেন? জিকু ভাই? জি স্যার। হ্যাঁ, আমাদের জিকু নীল খেতে 3 বোতল নিয়ে ধরা পড়ছে। ধরেন আইনে আছে 3 বোতল পর্যন্ত ধরা পড়ে। আচ্ছা বলেন তো, 3 বোতল নিয়ে যে ধরা পড়ছে, এটা কি ফৌজদারি না দেওয়ানি? ফৌজদারি। ফৌজদারি। Yes. ফৌজদারি। ধরেন আইনে আছে 3 বোতল পর্যন্ত যদি কেউ ধরা পড়ে, তার বিচার হবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। যদি সেটা 4 বোতল হয়ে যায়, তাহলে আর তার কাছে থাকবে না, এটা চলে যাবে জেলা জজ আদালতে। মেট্রোপলিটন আদালত। না না, মেট্রোপলিটন আলাদা বিষয়। জেলা জজ। জেলা জজ আদালত। জেলা জজ না, দায়রা জজের কাছে। হ্যাঁ, বলতেছি রে ভাই। তো বিষয় হচ্ছে, আমার তো আর আইন সব মুখস্থ নাই, তাহলে ছোট ছোট ফৌজদারি অপরাধগুলোর বিচার হয় এইখানে, আর বড় বড় ফৌজদারির বিচারগুলো হয় এদের কাছে। তো ওনারা তো একসাথে তাহলে 2টা দায়িত্ব পালন করে, একটা হচ্ছে বিরোধ নিষ্পত্তি করে, আর একটা
ক্রিমিনাল কোর্টও দায়িত্ব পালন করে। তাই একসাথে তাদেরকে বলা হয় জেলা ও দায়রা জজ। এই যে দায়রাটা মানে হচ্ছে এটা হচ্ছে ফৌজদারি। এবার কি আমি বুঝাইতে পারছি ভাই? দায়রাতে তো আবার জি স্যার। ছোট ফৌজদারি জি ছোট স্যার। ছোট ফৌজদারি অপরাধগুলোর বিচার হয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। আর যদি এটা বড়, তালিম ভাই, আমাদের জিকু ভাই যদি তার বউরে মেরে ফেলে, বলেন তার বিচার কই হবে? দায়রা জজ তো আদালতে। জেলা জজ আদালতে দায়রা জজ। হ্যাঁ, কারণ জিকু ভাই বলতেছে যে ভাই বই তো পাইলাম না। পাবেন পাবেন, অপেক্ষা করেন। আপনার জন্য আল্লাহ যেটা বানাইছে ও চলে আসবে, হয়তো এলাকায় এখন হাফ প্যান্ট পরে। এই তো বললেন দেওয়ানি আদালতে স্যার কোনো বিচার হয় না, এখন আবার দায়রা এখানে তো বিচার হচ্ছে স্যার। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। এই দেওয়ানির ভিতরে তো স্যার একটু আগে জানলাম যে বিচার হয় না, যেমন একটা হ্যাঁ উদাহরণ দিলেন স্যার, কিন্তু হ্যাঁ যখন এই যে স্যার বিচার কার্যকর হচ্ছে স্যার, এখানে আবার দায়রার মধ্যে ঢুকিয়ে দিলেন, বিষয়টা হ্যাঁ, একটু ক্লিয়ার করেন স্যার। আমি দায়রা এটাই ক্রিমিনাল, বলতেছি। দায়রা এতক্ষণ ওইটা তো বললাম খালি দেওয়ানি আর ফৌজদারি শুধু পার্থক্যটা বোঝানোর জন্য, কিন্তু এখন মনে রাখেন দেওয়ানি আদালতে দুই ধরনের বিচার হয়। এই কারণে এই আদালতের নাম হচ্ছে জেলা ও দায়রা জজ আদালত। যখন শুধু দেওয়ানির অংশটা বিচার হয় তখন এটা নাম জেলা জজ, যখন ক্রিমিনাল বিষয়টা হয় তখন এটা নাম দায়রা। তো একই ব্যক্তি যেহেতু করে, এই কারণে আদালতের নাম হয়ে গেছে জেলা ও দায়রা জজ। তাহলে যে ভাই স্যার প্রশ্ন করছিলেন আপনার নাম জানি কি ভাই? সারোয়ার জাহান স্যার। সারোয়ার জাহান ভাই। তাহলে আপনাদের প্রশ্ন করি, ছোট ছোট ছেঁচড়া দেখতে গেলে কোন আদালতে যাবেন? স্যার চিফ জুডিশিয়াল জজে স্যার। চিফ ম্যাজিস্ট্রেট জুডিশিয়াল আদালত। ম্যাজিস্ট্রেটে। আর যদি এই যে মান সম্মানওয়ালা দাগি ত্যাগী অপরাধী দেখতে যান তাহলে কই যাবেন? স্যার দায়রা জজে স্যার। দায়রা জজ। আর যারা জমি জমা বিরোধ নিয়ে টেনশনে আছে তারা কই যাবেন দেখতে? স্যার জেলা জজে স্যার। হ্যাঁ, একই বিল্ডিং। এবার বুঝে গেছেন আশা করি। এখন সারোয়ার ভাই, আপনার বাড়ি কোথায়? স্যার রাজশাহীতে স্যার। রাজশাহী কি শহরে না অন্য স্যার কোনো জেলায়? বাগমারা উপজেলায় স্যার। আচ্ছা। আরেকজন কে জানি আছেন, জিকু। জিকু ভাই আপনার বাড়ি কোথায়? রংপুর স্যার। হ্যাঁ, রংপুর। জি স্যার। রংপুর কি রংপুর জেলায় না অন্য জেলায়? অন্য জেলা স্যার, নীলফামারী। হ্যাঁ, নীলফামারী। আচ্ছা। তাহলে নীলফামারীও তো একটা জেলা, ঢাকাও তো একটা জেলা নাকি? জি। বলতে হবে নীলফামারীতে ছেঁচড়া বেশি না ঢাকায় ছেঁচড়া বেশি, মানে ঢাকা শহরে? স্যার ঢাকায় তো জটিলতা বেশি। হ্যাঁ, তাহলে নীলফামারীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেশি ব্যস্ত না ঢাকা শহরের ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেশি ব্যস্ত? ঢাকা শহরে। ঢাকার ঢাকা শহরে। ঢাকার ম্যাজিস্ট্রেট অবশ্যই, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অবশ্যই ব্যস্ত। জি স্যার। তাহলে এই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে যদি দৈনিক 2000 করে মামলা যায়, এগুলো শেষ করবে কোন সময়? এইবার যে শহরের জনসংখ্যা বেশি এই শহরটাকে বলা হয় মেট্রোপলিটন শহর। এই মেট্রোপলিটন শহরে শুধু শহর এলাকার জন্য আলাদা আদালত আছে, এটাকে বলা হয় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। এখন আমাদের 3 বোতল নিয়ে কে জানি ধরা পড়ছিল? টিকু ভাই। জিকু ভাই। জিকু নীল খেতে ধরা পড়ছে, আপনাদের বিচার হবে কোথায়? মানে মেট্রোপলিটন মেট্রোপলিটন। ওকে। যদি নীলফামারীতে ধরা পড়তো? নীলফামারী যদি মেট্রোপলিটন হতো তাহলে নীলফামারী আর নীলফামারীতে যদি মেট্রোপলিটন। মেট্রোপলিটন না হতো তাহলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। হ্যাঁ, আচ্ছা। তাহলে এবার সাভারে যদি ধরা পড়তো? সাভার কিন্তু ঢাকা জেলার
স্যার মেট্রোপলিটন metropolitan। এরিয়া সাভার। সাভার কি মেট্রোপলিটন সীমার মধ্যে পড়ছে? স্যার হাইকোর্টের যায় না? না, হাইকোর্টে এখনো যাবেন না, শুধু এখানেই থাকেন, হাইকোর্ট পরে বোঝাচ্ছি। আচ্ছা চিফ আচ্ছা। তো সাভার কি মেট্রোপলিটনের মধ্যে পড়ছে না বাইরে? বাহিরে স্যার। তাই হবে। ভিতরে, বাইরে কেন হবে? দেখেন আরেকজন বলতেছে সাভার মেট্রোপলিটনের ভিতরে। আরে ভাই, শহর ঢাকা কেন্দ্রিক- জেলা কি পুরোটাই মেট্রোপলিটন? না স্যার। হ্যাঁ, তাহলে মেট্রোপলিটনের ভিতরে হলে চিফ মেট্রোপলিটন, মেট্রোপলিটনের বাইরে হলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তাহলে সাভার কিন্তু মেট্রোপলিটনের বাইরে, তাহলে তারা ধরে আইনে বিচার করবে কোথায়? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। এবার কি আমি কি নিম্ন আদালত বুঝাইতে পারছি আপনাদের? জি স্যার। ওকে, নিম্ন আদালতে মামলা করে যে আদালতে হোক না কেন আপনি সন্তুষ্ট হন নাই, যদি সেই মামলাটা উচ্চ আদালতে আপিলে নেওয়ার যোগ্য হয় তাহলে চলে যাবেন আপিল বিভাগে। সেটা বোঝার আগে এই যে আদালতে আমরা দেখলাম, এই আদালতে কারা বিচারক হয় বলতে পারবেন? অবশ্যই একজন ম্যাজিস্ট্রেট থাকে স্যার। এই আদালতে বিচারক রাষ্ট্রপতি হয় কর্তৃক কারা? নিয়োগ দেওয়া যারা যারা লতে পড়ে, ল ডিপার্টমেন্টে পড়তে পারবে এবং তারা বিজিএসসি তে হ্যাঁ। পরীক্ষা দিয়ে হয় তারা। এবং তাদের পরীক্ষা হয় বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে। তারা প্রবেশ করে 6ষ্ঠ গ্রেডে, আপনারা প্রবেশ করবেন 9ম গ্রেডে। আপনারা অবসরে যান 59-এ, তারা অবসরে যায় 63 বছর বয়সে। এইখানে তাদের পদায়ন হয়, তাদের সর্বোচ্চ পদ হচ্ছে জেলা জজ। তাহলে আপনারা যদি কেউ নিম্ন আদালতের বিচারক হন তাহলে সর্বোচ্চ কোন পদে যাইতে পারবেন? জেলা জজ। আদালত। এইখানে কোনো মামলা রায়ে সন্তুষ্ট না হলে ওই আইনে যদি উল্লেখ থাকে যে আপনি এটার জন্য আপিল করতে পারবেন, তাহলে আপনি এবার কোথায় চলে যাবেন? আপিল আদালত। আপিল বিভাগে। যদি রাষ্ট্রের আইনে উল্লেখ থাকে নিম্ন আদালতে মামলা করতে পারবেন, এই মামলাটা উচ্চ আদালতে করতে পারবেন, তাহলে কোথায় করবেন? হাইকোর্ট। হাইকোর্ট। হাইকোর্টে। হাইকোর্টে যদি সন্তুষ্ট না হন তাহলে কোথায় চলে যাবেন? আপিল বিভাগ। আপিলে তখনই যাওয়া যায় যখন নিম্ন আদালত অথবা হাইকোর্ট বিভাগে কোনো মামলার রায় হয়েছে, তারপরে সরাসরি আপিলে দেখা যাওয়া যাচ্ছে লাইন। যায় না। বিষয়টা বুঝেন কিন্তু। তাহলে বিষয়টা দাঁড়াইলো, যদি আইনে উল্লেখ থাকে যে এখানে যে মামলা রায়টা হয়েছে সন্তুষ্ট না, আপনি আপিলে যাইতে পারবেন, তাহলে যাবেন। কিন্তু দেখা যায় এখানে মুরগি চুরের জন্য ধরা পড়ছে, কারণ মুরগি চুরে 7 দিনের জেল দিচ্ছে, সে সন্তুষ্ট না, সে চলে গেছে আপিল বিভাগে। তাহলে আপিল বিভাগ কি এগুলো নিয়ে বসে থাকবে? তাহলে অবশ্যই না। আইনে উল্লেখ থাকবে। আবার কিছু কিছু মামলা আছে যেগুলো নিম্ন আদালতে করাই যায় না, উচ্চ আদালতে করতে হয়। যেমন এই যে এখন মানবতা বিরোধী অপরাধ চলতেছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, ভাই এটা কি নিম্ন আদালতের অংশ না উচ্চ আদালত? উচ্চ আদালত। হ্যাঁ, আপনার যে রিট করেন, রিট এই রিট নিম্ন আদালতে করতে হয় না উচ্চ আদালতে? উচ্চ আদালত। উচ্চ আদালত বলতে কোনটা? হাইকোর্ট। হাইকোর্ট বিভাগ। এখন প্রশ্ন হচ্ছে, এই যে উচ্চ আদালত, হাইকোর্ট, আপিল বিভাগের বিচারপতিদের কিভাবে নিয়োগ হয়? কে নিয়োগ দেয়? রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগ দেয়। হ্যাঁ, রাষ্ট্রপতি নিয়োগ দেয়। এরা কি পরীক্ষা দেয়? না স্যার। দেখেন যে না, নিম্ন জীবনে হাইকোর্ট বিভাগে হাইকোর্ট তো বিভাগের হচ্ছে বিচারক 10 নিয়োগ বছর দিতেছে আইনজীবী 50 হিসেবে আপনাদের শিক্ষা কাজ প্রতিষ্ঠান, করতে হবে। এরকম দেখছেন জীবনে? তাহলে আমাদের উচ্চ আদালতে বিচারকদের নিয়োগ দেয় কে? রাষ্ট্রপতি সরাসরি। কাদের নিয়োগ দেয় বলেন দেখি? এখানে স্যার যে 10 বছরে যারা নিম্ন আদালতে ওকালতি করার অভিজ্ঞতা থাকে তাদের। নিম্ন নয় উচ্চ আদালত। ওকালতি আল্লাহ বিচার করুক। নিম্ন আদালতের বিচারক 10 বছর, বিচারক ভুলে গেছি। উচ্চ আদালতের উকিল। জি স্যার। এবার কি বুঝতে পারছেন? জি নিম্ন স্যার। আদালতের 10 বছরের বিচারক থাকলে আপনি উচ্চ আদালতের বিচারক হতে পারবেন, অথবা উচ্চ আদালতের 10 বছরের ওকালতি থাকলে আপনি বিচারক হতে পারবেন।
ভাই দুইটা গুণে কি লাগবে না একটা হলে এনাফ? তো দুইটাই লাগবে। আপনি নিম্ন আদালতের বিচারক হয়ে আবার উচ্চ আদালতের ওকালতি করবেন কোন সময়? আপনি তো বিচারকই। যে কোনো একটা হলেই হবে। হ্যাঁ, তাহলে আপনারা যদি পড়াশোনা না করে উকালতি শুরু করে দেন আমাদের উচ্চ আদালতে অর্থাৎ সুপ্রিম কোর্টে, তাহলে একসময় হাইকোর্টের কি হয়ে যেতে পারবেন? বিচারক। হ্যাঁ, এখনো সময় আছে, উকালতি পড়াশোনা শুরু করে দেন। এই জন্য আসামি তো আসলেই মাথা বলবেন জামিন, আসলেই বলবেন জামিন, হোক আর না হোক টাকা কতগুলো নিয়ে নিবে। ওকালতি করতে হলে পরীক্ষা বয়স দেওয়া লাগে। 35 লাগবে তাহলে। হ্যাঁ, একটু শুনতে চাইছিলাম। তাহলে আপনারা কি এখন এই যে কালো বয়স বুরকা পরে 35 লাগবে। একটা সাদা গাউন টাউন পরে আদালতে চলে যাবেন ওকালতি নিয়ে দিবে? না। উকালতি করতে হলে লতে পড়তে হয়, তারপর জি। ওইখানে একটা সার্টিফিকেট নিতে হয়, কারণ হাইকোর্টে তো কতবার তো যাইতে পারে, নিম্ন আদালত যাইতে পারে। সার্টিফিকেট নিয়ে তারপর ওকালতি শুরু করতে হয়, এটাকে বলা হয় বার কাউন্সিলের পরীক্ষা। স্যার তাহলে বিচারক হইতে রাষ্ট্রপতি উচ্চ আদালতের বিচারকদের নিয়োগ দেয় দুইটা যোগ্যতা বিবেচনায়। নিয়োগ দিল, তারা অবসরে যায় কত বছর বয়সে? 67 বছর বয়সে। 67 বছর বয়সে। বয়সে। আর নিম্ন আদালতের বিচারকরা অবসরে যায় কত বছর বয়সে ভাই? 63। 63। একটা চা দিও, বলা বসে গেছে। 63 বছর বয়সে। আপনারা কি উচ্চ আদালত নিম্ন আদালত বুঝতে পারছেন? জি। জি স্যার। তাহলে এবার কি আমরা আর্টিকেলে যাইতে পারি? জি স্যার। আচ্ছা, যাওয়ার আগে আপনাদের একটা কথা বলি। জি স্যার। এই হাইকোর্টে সব ধরনের বিচার হয়। এখন আন্তর্জাতিক অপরাধ বিচার করব, ওই যে জুলাই আগস্টে যে গণহত্যা হলো ইত্যাদি ইত্যাদি, এটাও যদি বিচার হয়, এখন বিচারটা যদি 10 বছর চলে যায় তাহলে বিচারের গুরুত্ব কমে যাবে না? জি জি স্যার। স্যার। তাই আমরা কি করি, এইখান থেকে দুইজন বিচারকরে আলাদা একটা রুম দেই বা একটা কক্ষ দেই, একটা জায়গা দেই, দিয়ে বলি আপনি শুধু এই যে জুলাই আগস্ট হত্যা হয়েছে এটারে বিচার করবেন। তাহলে তারে বিশেষভাবে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। এই যে বিশেষভাবে কোন বিচারককে বিশেষ দায়িত্ব দেওয়া হয় এটাকে বলে ট্রাইব্যুনাল। আপনারা কি বুঝতে পারছেন ভাই? প্রশাসনিক ট্রাইব্যুনাল। ভাইয়া। হ্যাঁ, না না প্রশাসনিক না, এটাকে বলে ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল বিভিন্ন ধরনের হতে পারে। জি ধরেন বুঝছি। অ্যাসিড নিক্ষেপ, অ্যাসিড নিক্ষেপ এটা কোন আদালতে হবে বিচার ভাই? অ্যাসিড নিক্ষেপের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। তাহলে কোথায় জি হবে? হ্যাঁ। স্যার। দায়রা জজে। ফৌজদারি আদালত। দায়রাতে হবে। এখন দায়রা ওই ব্যক্তির অনেক মামলা না, স্যার। সে সে এই যে দায়রাতে যে বিচারক আছে তার কাছে কি অনেকগুলো মামলা আছে না? জি। জি স্যার। সে এই যে একটা মামলা আছে, বাংলাদেশে কোন এক ক্রিকেটার আরেক বেটার বউরে বিয়ে করে ফেলছে, আরেকজন দাবি করতেছে আমার এখনো বিয়ে শেষ হয় নাই, সে বিয়ে করে ফেলছে, এখন বউ তুমি কার, এটা নিয়ে মামলা। এদিকে একজন বলতেছে বউ আমার বাচ্চা আমার না, এটার একটা মামলা। এই আরেকজন হচ্ছে ওই যে একই বউ দুই স্বামী দুইজনকে সন্তুষ্ট করছে, এটার একটা মামলা। তো এক ব্যক্তির কাছে এত মামলা বিরোধ থাকলে আবার এখানে অ্যাসেট নিক্ষেপের মামলা, তো অ্যাসেট নিক্ষেপের মামলা যদি বেশি দিন লাগে তাহলে মানুষ তো আর এগুলো মামলা করবে না। তাই আমরা একটা কাজ করি, এইখান থেকে জেলা জজ পদমর্যাদায় একজন ব্যক্তিকে সরায় দিই, আলাদা দিয়ে আমরা বানায় দেই নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল। সে শুধু ওইটারে বিচার করবে। এবার কি আমি ভাই আপনাদের ট্রাইব্যুনাল জিনিসটা কি বুঝাইতে পারছি? জি স্যার। জি স্যার। ওকে। তো আমাদের যারা সরকারি চাকরি করে তাদের সরকারি চাকরিতে অনেক জটিলতা হয়। প্রশাসনিক ট্রাইব্যুনাল তাদের। হ্যাঁ, তো সরকারি চাকরিজীবীরা তাদের চাকরি সংক্রান্ত কোনো জটিলতা মামলা করলে কোথায় করতে হয় ভাই? প্রশাসনিক ট্রাইব্যুনালে। ট্রাইব্যুনাল বা জেলা ওইটা তো জজ। দেওয়ানি। যদি জেলা জজের কাছে এই মামলা যায়, জেলা জজ যদি মনে করেন 10 বছর পরে এই মামলার রায় দেয়, তাহলে ওই ব্যক্তি মামলা করে লাভ কি? কারণ 3 বছর পরে সে অবসরে চলে যাইতো। তাই এইখান থেকে যদি একজন ব্যক্তিকে আলাদা করে তাকে প্রশাসনিক ট্রাইব্যুনাল গঠন করে দেয়, সে দ্রুত মামলা রায়টা দিয়ে দিতে পারলো। তো আশা করি আমি বুঝাইতে পারছি নিম্ন আদালত, উচ্চ আদালত এবং প্রশাসনিক ট্রাইব্যুনাল। তাহলে আমাদের আর্টিকেল ছিল ভাই জানি কত কত? 94, 95। আমি শেষ করে দিচ্ছি, আর বেশিক্ষণ ক্লাস নেব না। 94 এইখানে সুপ্রিম লিখবেন সুপ্রিম কোর্ট।
তাহলে আমাদের সুপ্রিম কোর্ট কত নং অনুচ্ছেদে আছে ভাই? 94 এরপর হচ্ছে লিখছিলাম 95। আমাদের প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের বিচারক গণ বিচারপতি ভাই। প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের অন্যান্য বিচারপতি। অন্যান্য বিচারপতি ভাই, এটা কিন্তু সুপ্রিম কোর্টের, আবার অন্য কিছু না, অন্যান্য বিচারপতি। তাহলে বলেন আমাদের বর্তমান প্রধান বিচারপতির নাম কি? জানি না। জানি না। সৈয়দ রেফাত সৈয়দ আহমেদ। রেফাত আহমেদ। হ্যাঁ, উনি কত নং অনুচ্ছেদ অনুযায়ী হয়েছে? 95 95 আমি যে বলছি উচ্চ আদালত ঢাকা শহরে থাকবে ভাই, এটা কি আমার গায়ের জোরে বলছি না সংবিধান অনুযায়ী? সংবিধান সংবিধান অনুযায়ী। এটা কত নং অনুচ্ছেদে আছে? 100 100। স্থায়ী ও এখন আমাদের জিকু ভাই বলতেছে যে না, সুপ্রিম কোর্ট আমাদের নীলফামারীতে নিয়ে যাব, পারবে ইচ্ছা করলে? না না পারবে না। স্যার বিচারপতির নামটা আরেকবার। এটা বলবো না, আমার বই আছে, আমার বই কি কিনছেন? জি স্যার 100 টাকা নিছে, আপনি বলছিলেন 90 টাকা। হ্যাঁ, আন্দাজে, আমি জীবনে মিথ্যা কথা বলি না। স্যার আপনার বইয়ের নামটা কি? বাংলাদেশ ফ্ল্যাশব্যাক। আরেকজন বলতেছে নামটা কি? সরি আপু, বাংলাদেশ বলবো, আমি ফ্ল্যাশব্যাক। লিখে দেবো। বাংলাদেশ শুনেন, বাংলাদেশ ফ্ল্যাশব্যাক। তার বইটা কি হচ্ছে কোথা থেকে কিনবো, ওরাকল থেকে নাকি হচ্ছে কোন লাইব্রেরি থেকে? লাইব্রেরি থেকে পাওয়া যায়। 100 টাকা দিয়া এত সুন্দর গোছানো বই বাংলাদেশে আর কেউ দিবে কিনা? আমি গরিব মানুষ দেখে দিছি, জি স্যার আর কেউ স্যার দিবে না আপনার থেকে জীবনে। বেশি গরিব, হ্যাঁ, আমরা আপনার থেকে বেশি গরিব। এ শুধু বই কেনার সময়, আর সারা রাত যে ঘুম পাড়ান, খাইছো কি করো খাইছো, ওই সময় টাকা ঠিকই যায়। আর এই বইটা এইবার রাজশাহী অথবা শোনেন, কুষ্টিয়াতে থেকে নেওয়ার জন্য কি কি করতে পারে, কিভাবে নিবো স্যার? রাজশাহী অথবা শুনেন, কুষ্টিয়াতে? ওইখানে যে কোনো একটা লাইব্রেরিতে বলবেন যে এই বইটা আমাদের লাগবে, আমার লাগবে, ঢাকা থেকে এনে দেন। ঢাকাতে কারণ ওই যে বইটা যে নভেম্বরে বের করছি, তো অনেকেই দেখা যায় যে অনেক লাইব্রেরিতে ওরা জানেই না, বাংলাদেশ ফ্ল্যাশব্যাক। এই কারণে প্রবলেমটা হয়। স্যার তো অনলাইন শুনেন, থেকে নেওয়ার কি কোনো উপায় আছে স্যার? হ্যাঁ, রকমারি মামুন বুক, রকমারি তো মামুন। প্রতিদিন শত শত বই এরা ইয়ে করে পাঠায়। আমি 3 ধাপে বই ছাপাইছি, সব বই শেষ। আগামীকালকে সকালে আবার যাব বাংলাদেশকে বই ছাপাবো। তো এখন ভাই, আমরা যদি আমাদের কোনো মৌলিক অধিকার হরণ হয়, আপনাদের মনে আছে কিনা মৌলিক অধিকার? আপনার যদি মৌলিক অধিকার কেউ হরণ করে, তাহলে এটা কি স্যার আপনারা এটা উদ্ধার করতে হবে না? অনুচ্ছেদ। হুম। না, শুনেন, মৌলিক অধিকার আপনাকে, আপনি যে এটা পাওয়ার, আপনার কেউ হরণ করতে পারবে না, এটা যে বলবৎ করতে পারবেন, এইটা আছে 44-এ। হুম। তাহলে বলবৎ কোথাতে আছে, কত নং অনুচ্ছেদে ভাই? 44-এ। 44। এখন বলবৎটা করবেন কিভাবে? ধরেন আপনার অধিকার দিলাম যে আপনার মনে করেন এই অধিকারটা আছে, এটা যদি কেউ হরণ করে আপনি এটা উদ্ধার করতে পারবেন, এটা বলে রাখছে 44-এ। এখন আপনি বলবেন না যে ভাই উদ্ধার তো করতে পারবো, সেটা কিভাবে, রাস্তাটা কি? তখন আমরা বলবো মামলা করেন। এই মামলা কত নং অনুচ্ছেদে? 102 102। তাহলে পরীক্ষার হলে এটা আলাদা করবেন কিভাবে? শুনেন, বলবৎ থাকলে দাগাবেন 44, আর মামলা শব্দ থাকলে দাগাবেন কত? 102। 102। দুই। এরপর জানি কত নং অনুচ্ছেদ ভাই? 108। 108। এটাকে বলে কোর্ট অফ রেকর্ড। কোর্ট অফ রেকর্ড। কোন অফ রেকর্ড। ধরেন আপনি হাইকোর্ট বিভাগের একজন বিচারপতি, কোন একটা মামলা রায় দিছেন, আমি সন্তুষ্ট না, আমি আপিল করলাম। তার মানে আপিল করা মানে হচ্ছে আপনি যে বিচারক, আপনার রায়ে কোনো ভুল ত্রুটি হয়েছে, আপিল বিভাগে আপনাকে ডেকে নিয়ে যাবে। সবার যে নিবে বিষয়টা এরকম না, নিয়ে ব্যাখ্যা চাবে আপনি কেন এইভাবে রায়টা দিছেন। এই যে ব্যাখ্যাটা দেয়, এটা রেকর্ড করে রাখা হয়, এটাকে বলে কোড অফ রেকর্ড। কত নং অনুচ্ছেদ আছে ভাই? 108। 108। আপনারা আমার কথা বিশ্বাস করেন কিনা আমি জানি না,
আমার জানা মতে আমি একমাত্র 108 কোড অফ রেকর্ড পড়াইতাম, এবং মনে হয় 45-এ মনে হয় বা 46 এই প্রশ্নটা আসছে। তো যাই হোক, এরপরে আমরা যাব 114। এই যে আমরা জেলা শহরে যে নিম্ন আদালত, এটা আছে 114-তে। ভাই নিম্ন আদালত কত নং অনুচ্ছেদে? 114। 114। এইবার সরকারি কর্মচারী, এদের জন্য জানি কি ট্রাইব্যুনাল গঠন হয় যে ভাই? প্রশাসনিক ট্রাইব্যুনাল। প্রশাসনিক এটা কত ট্রাইব্যুনাল। নং অনুচ্ছেদে আছে? প্রশাসনিক 117। ট্রাইব্যুনাল 117। দেখবেন বহু চাকরি পরীক্ষা এটা আসছে, সবাই আনসার টাকায় প্রশাসনিক ট্রাইব্যুনাল 117, কিন্তু বিষয়টা কি এটা বোঝে না। তো আশা করি এখন থেকে বিষয়টা বুঝে গেলেন, আনসারটা ইনশাল্লাহ লাগাইতে পারবেন। এখন আপনাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা? যদি থাকে করেন, না হলে শেষ করে দিচ্ছি। স্যার, সরকারি বিভিন্ন পদের যে গ্যাজেট গুলা, ওগুলা যদি একটু আলোচনা করতেন। শুনেন, গেজেট মানে হচ্ছে সরকারের পত্রিকা। আচ্ছা, আমাদের দেশে প্রথম আলো, ডেইলি স্টার, নয় দিগন্ত, সংগ্রাম, আর কি ইত্তেফাক, যুগান্তর পত্রিকা আছে, এগুলো কি সরকারি না ব্যক্তি মালিকানা? স্যার, ব্যক্তি কিছু মালিকানা। সরকারি ব্যক্তি মালিকানা। সরকারি বলেন তো, কি একজন বলতেছে কিছু সরকারি, কি সরকারি বলেন? স্যার, ইত্তেফাক। ইত্তেফাক সরকারি? তারপরে ইত্তেফাক সরকারি? কে বললো আপনারে? এটা ব্যক্তি মালিকানা। সেটা বলতে পারেন যে এই পত্রিকাগুলো এই দলকে বেশি পছন্দ করে, ওই পত্রিকাগুলো ওই দলকে পছন্দ করে, এটা আমরা বলতে পারি, সমালোচনা করতেই পারি। ও আচ্ছা আচ্ছা। তো সরকারি পত্রিকায় কোনো সংবাদ প্রচার করা হয় না। সরকারি পত্রিকায় যেটা করা হয়, রাষ্ট্রের বিভিন্ন নিয়ম কানুন এইগুলো উল্লেখ করে দেয়, এটাকে বলে গেজেট। আপনারা সরকারি চাকরিতে নিয়োগ দিবে, এটা সরকারি পত্রিকাতে উল্লেখ করে দিবে যে এই কয়জনকে আমরা নিয়োগ দিলাম, এটাকে বলে গেজেট। আমি কি বুঝাইতে পারছি ভাই? জি স্যার। গেজেট হচ্ছে সরকারি বিজ্ঞপ্তি, সরকারের নথি। এটা রাষ্ট্রীয় পত্রিকার মাধ্যমে আপনাকে জানায় দিছে যে হ্যাঁ ওনাকে নিয়োগ দিছি। এটা আপনি যে কোনো জায়গায় দেখাবেন, তাহলে ধরে নেওয়া হলো হ্যাঁ আপনাকে রাষ্ট্র নিয়োগ দিছে, এটা ওপেনলি দেওয়া হয়েছে। ঠিক আছে ভাই, তাহলে আজকে স্যার ওই যে পর্যন্ত থাকুক। বলে একদম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 100 প্রশাসনিক স্যার ট্রাইব্যুনাল। বলেন। স্যার, আমাদের বিসিএস পরীক্ষাটা কি মে মাসে হবার সম্ভাবনা আছে 47? সার্কুলারে কিন্তু উল্লেখ করা দেওয়া যে সম্ভাব্য মে মাসে হবে, আর আমার ধারণা মে মাসের বাইরে যাবেই না, মে মাসে পরীক্ষাই হবে। আচ্ছা স্যার, কারণ আসলে আমি এপ্রিল মাসে কিন্তু রমজান মাস পুরোটাই, এই যে জি স্যার। 2 মার্চ থেকে এপ্রিল, 2 এপ্রিল। তো হয়তো এই রমজান মাসের আগে এক মাস সময় দিবে, মে মাসটা পরীক্ষা নিয়ে তারপর আবার কুরবানি ঈদ শুরু হয়ে যাবে কিন্তু। তাছাড়া স্যার 46-এর রিটার্ন এখনো হয় নাই। আচ্ছা রিটার্ন আমার ধারণা ওই যে মে মাস বলছে না, মে মাস বলছে, তাহলে এই যে 2 এপ্রিল রমজান ঈদ, রমজান ঈদের এক সপ্তাহ পরেই শুরু করে দিয়ে এক সপ্তাহের মধ্যেই পরীক্ষা শেষ করে দিবে। তা আমার মনে হয় এপ্রিলে 46 রিটার্ন দিয়ে মে মাসে এপ্রিলে নিবে। স্যার, তাহলে আমরা এখন থেকে কিভাবে প্রিপারেশনটা নিলে আমাদের জন্য ভালো হবে স্যার, যারা একটু যদি 46 রিটার্ন দিবেন, আবার 47 এপ্রিলে দিবেন, আপনি তো আর ওইভাবে বলতে পারবেন না যে আপনি 46 ক্যাডার হয়ে যাবো 47 দিব না। তা আমাদের দুইটাই দরকার। স্যার শুনেন, আমি তো শুধু প্রিলি দিই। যারা 46 রিটার্ন দিবেন পুরা রিটার্ন পড়েন, কোনো প্রিলি নাই। স্যার আপনি আমাদের ছিল, আমি বলি একটু শুনে দিবে শুনেন, আপনারা শুধু সিলেবাসটা পাশে নিয়ে পুরা রিটার্নটাই পড়বেন, যে অংশ প্রিলি এবং রিটার্নের সাথে মেল ওইটা প্রিলির অংশ পড়ে নেবেন। যেমন ধরেন মেন্টাল এবিলিটি, রিটেন প্রিলি সেম, এইভাবে পড়ে নেবেন। তো যারা রিটেন দিবেন রিটেনই পড়েন ভালো করে। আর স্যার আমরা যারা প্রিলি দিব, আমরা প্রিলি দিবেন না, জি স্যার শুধু 47 প্রিলি। প্রিলি দিচ্ছি, মানে হ্যাঁ, প্রিলি দিচ্ছি স্যার নতুন। আপনাকে তো সময় পাবেন প্রায় 6 মাসের মতো। জি স্যার। এখন আমার শরীরে তো ভাই গোস্ত নাই, হুম। আমি মাসল দেখাই না আপনাদের।
আমি চাপা মারতে পারি না, ঠিক আছে? আমি এত জনপ্রিয় না, আমার অনলাইন 3-4টা পেজ নাই, তাই আমার কথা আপনারা গুরুত্ব দেন না। দোয়া করি আল্লাহর কাছে আপনি কিন্তু জনপ্রিয় পান। না, আমার ভাই এসব দরকার নাই। আমাকে শুধু আল্লাহ যেন আমার বিবেকটা সঠিক রাখে, আমি যেন ভাই বিবেক সঠিক রেখে আপনাদেরকে সহযোগিতা করতে পারি। আর এমনিতে আর আপনার আপনারা যেন ভালো লাগে 2-3 মাস পর যেন আমার না গাইলেন। আমি আপনাদেরকে আমার বিবেক দিয়ে আপনাদের বলি, যারা 46 পরীক্ষা দিবেন, যদি ভাই হিসাবে মানেন, আর যদি মনে করেন যে না লোকটা বিবেক দিয়ে কথা বলে, সঠিক কথা বলে, আগামী 2 মাস, সর্বোচ্চ হলে 3 মাস, এই যে 2-3 মাস সময় টার্গেট করে নেবেন। আগামী 10 দিনের মধ্যে বাংলাদেশ আমি শেষ করবই, মনে থাকলে থাকবে, নাই না থাকলে নাই। আগামী 5 দিনের মধ্যে আমি ভূগোল শেষ করব, মনে থাকলে থাকবে, না থাকলে নাই। না, এইভাবে আগামী 2 থেকে 3 মাসের মধ্যে সকল সাবজেক্ট খেসকি মারে শেষ করে দিবেন। ওরাকলের ক্লাসগুলো চলতে থাকবে, এটাও পড়বেন। এটা হচ্ছে আপনার Target- নিজস্ব পড়াশোনা, ভীষণ শুধু target। স্যার, আমাদের উপর এবং চাপা দেন না। কিছু টার্গেট হ্যাঁ, অনুযায়ী করতে হবে। জি স্যার, হ্যাঁ, ধন্যবাদ। 2-3 মাসের মধ্যে শেষ করতেই হবে। করার পরে তারপরে Revision। আরো 3 মাস সময় পাবেন। এইবার মিনিমাম যা পড়ছেন ওইগুলো আবার মিনিমাম 2 থেকে 3 বার রিভাইজ দিতে হবে। জি স্যার, ইনশাআল্লাহ। যদি এইভাবে পড়েন তাহলে প্রিলিতে টিকবেন, না হলে জীবনে টিকবেন না। আর আমার কথা এগুলো এখন ভাল লাগবে না, বেশি পড়ার চাপ দিতেছি, কিন্তু আলটিমেটলি যখন পরীক্ষার সময় চলে আসবে সবাই দেখবেন আমার এই প্ল্যানে চলে আসবে, তখন সময় নাই। স্যার আসসালামু আলাইকুম। ক্লাসে আমি আপনাদের একটা রুটিন করে দিব। আমাদের 10টা মডেল টেস্ট যে হবে, এই 10টা মডেল টেস্ট কিভাবে পড়ে আসবেন ওটা দিব। এই মডেল টেস্ট গুলো আমার রুটিনটা যদি মানেন, আমার বিশ্বাস, আমি আল্লাহর উপরে আস্থা রেখে বলি, বিশ্বাস রেখে বলি, এই মডেল টেস্টটা যদি ভালো করে পড়ে আসেন, আমি যে কৌশলটা দিব, আশা করি আপনি প্রিলিতে পাস করে যাবেন। কিন্তু ঘটনা হচ্ছে সবাই শুনে বলে ভালো হয়েছে ভাই, খুব ভালো বলছেন ভাই, কিন্তু পড়ে না। তাহলে আগামী 2-3 মাসের মধ্যে এভাবে সাবজেক্ট ধরে ধরে শেষ করেন, আর ক্লাসগুলো নিয়মিত করেন, পরীক্ষা টরীক্ষা দেন। আপনার পড়াশোনা হবে 2টা ধাপ। একটা পড়াশোনা হবে আপনি টাকা দিয়ে কোচিং এ ভর্তি হয়েছেন, কোচিং এর পড়া, এটা মনে করেন আপনার একাডেমিক পড়া। আর একটা আপনার ব্যক্তিগত পড়া, এই ব্যক্তিগত পড়াটা আমি এটা বলছি, আর কোচিংটা কোচিং এর মতো চলো। 2টা ধাপে পড়বেন, তাহলে আপনার পড়াশোনা শেষ হবে। না হলে জীবনে আপনার বয়স 32 কেন 36 দিলেও আপনি শেষ করতে পারবেন না পড়াশোনা। তো ঠিক আছে ভাই, অনেকক্ষণ ধরে আপনাদের সাথে, ভালো থাকেন সবাই, শেষ করে দেই। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ। স্যার, আসসালামু আলাইকুম। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালোই ক্লাস করলাম। ছাত্র তো না। হান্নান স্যার। আরেকবার বলেন প্লিজ। হান্নান স্যার, হান্নান স্যার। আচ্ছা ভাই, ধন্যবাদ।